যদি ঠিকমতো শোনা যায় একটু রেসপন্স করো। একদম বোঝা যাচ্ছে না কথা। স্যার আসসালামু আলাইকুম। স্যার বোঝা যাচ্ছে স্যার। একটু তোমাদের মাইকের একটু স্পিকারটা বাড়ানো যায় কিনা? সবার যদি প্রবলেম হয় তাহলে অবশ্য আমাদের প্রবলেম। যদি একজনের হয় তাহলে হতে পারে, কিন্তু সবার কি অবস্থা? সবাই কি শুনতে পাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার আমি। বাকিদের কি অবস্থা? রেসপন্স করো। শুনতে পাচ্ছি। ঠিক আছে এখন। জি স্যার শুনতে পাচ্ছি। আমরা আজকে সেগমেন্ট করতে শেষ করবো, চেষ্টা করবো যতটুকু তোমাদের ইম্পর্টেন্ট পার্ট গুলো সবকিছু বুঝে দেওয়া যায়। যেহেতু আমি চেষ্টা করতেছি এই সপ্তাহের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে। আমি আসলে সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করে ইচ্ছা ছিল, কিছু কুইজ নিয়ে তোমাদের জন্য থিওরি বা বেসিকগুলো ক্লিয়ার হয়। সমস্যা হওয়ার কারণে তোমাদের জন্য সময়টা কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তোমাদের পরিপূর্ণ হক আদায় করার, যেন তোমার অন্তত তুমি মিড টার্ম পরীক্ষার হলে বসে এটা ফিল না করো যে এদিকে এই এরিয়াটা পড়ানো হয় নাই। আর হচ্ছে সমস্যা হচ্ছে আমার বেবি হচ্ছে ফার্স্ট দিন মাদার চাইল্ড কেয়ারে অ্যাডমিটেড ছিল, তো তখন সব সুস্থ হয়েই বাসায় আনা হয়েছে, রিলিজ দিছে, কিন্তু বাসায় আসার 3 দিনের মধ্যে আবার মানে জ্বর চলতেছে, 3 দিন আবার মানে আজকে 3 দিন চলতেছে। তো এটা হলো অবস্থা আর কি। এখন ডাক্তার দেখাইছি কালকেও, কালকে যেন কল ছিল তখন আমি মেডিকেলে ছিলাম নিয়ে। এরপরে এখন কালকে হয়তো মা অসুস্থ যাবো, অথবা ওকে মা অসুস্থ একজন অভিজ্ঞ আছে। তোমাদের যদি কারো কোনো পরিচিত থাকে যে শিশু গবেষক চাইল্ড স্পেশালিস্ট কেউ থাকে পরিচিত, আমাকে একটু জানাইও। আসলে আমরা নিউটন বেবির জন্য আমার প্রথম সন্তান তো আসলে এটার জন্য আসলে আমরা অত খুব নলেজেবল না, কিভাবে আসলে কি করবো এটা আমরা খুব ফ্রাস্ট্রেটেড, বুঝে উঠতে পারছি না, আপনি কিভাবে মুভ করা উচিত। একটু ডিফিকাল্ট সিচুয়েশন যাচ্ছে, টাফ টাইম, তোমরা একটু দোয়া করবা আমার বাচ্চার জন্য ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ। স্যার আপনার বাসা কি স্যার আগ্রাবাদে? আমার হচ্ছে বরপুর বসুন্ধরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো স্যার আমাদের কাছে। ওই মাদ্রাসার চাইল্ড কেয়ারে আমি ছিল হচ্ছে তখন তো বাসা তো একদম কাছে, তো চিনো মনে হয়। জি স্যার, ওখানে আমার ভাই এক স্যার, 2 দিন আগে স্যার কালো তো সরি সাজা তো আইছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা দেখলাম এখানে অনেক বেবি বয়টা তো আসলে আমি প্রথম গেছিলাম আমাদের বেবিকে নিয়ে, জানতাম না কিরকম, যে দেখি তো আসলে ওরা যেরকম এক্সপেন্সিভ সেই অনুযায়ী আসলে ওদের কিন্তু মানে হাসপাতাল না, সম্ভবত হোটেল হোটেলের একটা ছিল মনে হয়। তুমি গেছো কিনা ভিতরে? জি স্যার, ওই ডাক্তাররা স্যার কন্টাক্ট করাই এখানে স্যার ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আসলে বাংলাদেশের তো মেডিকেল সিস্টেম তো কি বলবো আসলে, আর ওটা তো একটা বিল্ডিং এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি জানতাম না, আমি আসলে একটু বাইরে ডাক্তার দেখা ইউজ টু না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ডিফেন্স, তো আমি মানে ক্যান্টনমেন্টে এটা আসলে বাহিরে তো আসলে একটু ভয়, যেমন আমি আর একটু মানসিকভাবে বিপর্যস্ত বলতে পারি, যে আসলে বাহিরে সিচুয়েশন গুলো অনেক কেমন যেন ডিফারেন্ট লাগে আমার কাছে। এখন কিছু করার নাই। স্যার আপনার বেবিকে তাহলে স্যার ক্যান্টনমেন্টে দেখানো ওখানে ভালো হয়েছে। না না না, হচ্ছে ইয়া পর্যন্ত আমি পর্যন্ত দেখাতে পারবো আর কি, বাবা
সাপেক্ষে ছেলে বেতন তারপরে হয় না। কিছু নিয়ম আছে তো অবশ্যই এটা তো মানে কাজটা এভাবে করে মানে আব্বুর বাবা মা আর সন্তান এরা দুজনে ওয়াইফ ওয়াইফের পক্ষে দেখানো যায় ক্ষেত্রে বিশেষে এরকম আর কি। তো এটা পসিবল না এই জন্য আসলে আমি একটু ডিফিকাল্ট মানে আমার বাবা মা তো সাজেস্ট করাটা তার জন্য difficult যে মেডিকেল ভালো হবে বা কেমন কি আমাদের তো আসলে এক্সপ্লোর করার সুযোগ হয় নাই কখনো যাই হোক এটা আসলে সবারই এরকম ফেস চায় হাসপাতালে ভর্তি হইলে তখন আসলে বোঝা যায় যে মনে করো তোমার বাসায় কেউ একদম অসুস্থ হলে জ্বর থাকলে তোমার কাছে মনে হয় যে আল্লাহ কত বড় কঠিন পরীক্ষা নিয়ে ফেলতেছে কিন্তু মেডিকেলে গেলে তখন বোঝা যায় যে আসলে না কি বাজে বাজে সিচুয়েশন যে আছে মানুষের এগুলো দেখলে মনে হয় যে না আসলে মনে হয় আমি ভালো আছি আসলে মানে 5-6 দিন বেবি অ্যাডমিটেড থাকার ফলে আমি এই রিয়েলাইজেশনটা হইলো আর কি আমার 5 দিন ছিলাম এই 5 দিনে আমি 3টা বেবি মারা যেতে এটা তো আসলে very difficult একটা ব্যাপার যে কেউ যদি থাকো হয়তো বা খেয়াল করবো আসলে অনেক সময় আমরা তো বেবি বর্ন হলে শুধু চাই তো তখন তো খুশির মোমেন্ট থাকে কিন্তু আসলে বেবি নিয়ে দৌড়াদৌড়ি করবো অসুস্থ কারণ আসলে সিচুয়েশনটা এনজয় difficult কারণ তখন দেখবো যে তোমার ওয়ার্ডেই বা তোমার কেবিনের পাশে কেবিনেই কেউ মারা গেছে বাইরে বা মুমূর্ষু অবস্থা তাকে সুইচ করে অন্য জায়গায় গেছে তো এগুলো তোমাকে ফিল দিতে না এগুলো টাফ টাইম দেয় এবং ওইসব পুরো তখন আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেছিল শুকরিয়া পাই নাই যে এই অবস্থায় আছি এটাই আমি তো দোয়া করবো আচ্ছা, আমরা অনেক লোক যদি তোমাদের মিডটা আমরা নিয়ে বলেছি সুইট কারণ দেরি করলে তোমাদের জন্যই টাফ হয়ে যাবে ফাইনালের জন্য একটু আর্লি নিয়ে ফেললেই ভালো কারণ হচ্ছে যেটা আমি একটু তোমাদের সাপোর্ট করার সুযোগ আছে তো এটা আর্লি নিয়ে ফেললে ফাইনালটা তোমরা একটু বেশি ফোকাস করলে তোমার জন্য ভালো হবে আর আমি আবারও বলতেছি লাস্ট ক্লাসেও বলছিলাম যে যেহেতু কোশ্চেনটা আমি করতেছি খাতাও আমি কাটতেছি তোমাদের তো তোমাদের জন্য এটা খুবই সহজ 25 26 30 পাওয়াটা তো কেউ এরকম আমি করিও না যে ফাইনালি ভালো করে করবো মিডে যত পারো সম্পূর্ণ নাম্বার নেওয়ার চেষ্টা করো যেন ফাইনালি একটু খারাপ হইলে যেন অন্তত পক্ষে তোমাদের রেজাল্টটা ডাউন না হয় এ প্লাস এর রেজাল্ট না আসে এত বড় একটা সাবজেক্ট তোমার 3 ক্রেডিট দিতে তোমার নেওয়া আছে 4-5 ক্রেডিট একটা সাবজেক্ট তোমরা এতে ভালো রেজাল্ট করলে দেখো রেজাল্ট এমনি বুঝতে পারবে তো চেষ্টা করো মিডে আর কোনোভাবে তো রেজাল্ট খারাপ না হয়। এটা আশা করবো আমি স্ক্রিন শেয়ার দিছি কিন্তু জানা একটা ভিজিবল হইলে জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা আমাদের সেকেন্ড সেগমেন্ট বা সেকেন্ড চ্যাপ্টারে যে টপিকগুলো আলোচনা করার চেষ্টা করবো আর এই টপিকগুলো আমি এখানে দিয়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক জানলো স্ক্রিন গ্রামার সবচেয়ে কি ইম্পর্টেন্ট টপিক এটা দিয়ে তোমাদের কোশ্চেন উত্তর হবে তারপরে মানে এটা থেকে শুরু করে এটা এই সবগুলো প্রায় কাছাকাছি এই 5 থেকে 9 তিনটা টপিকই মানে সেই 4টা টপিকই খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমার হচ্ছে অনেকটা ওভারভিউ একটা চ্যাপ্টার শুরু করতে গেলে ইন্ট্রোডাকশন দিতে হয় না তো সেই অনুযায়ী আমার খুব ইচ্ছা ছিল এই ক্লাসটা অনেক ফিজিক্যালি নেওয়ার আমি এবার প্রস্তুতি নিয়েছিলাম যে কালকে অনেক 5 PM এর সাথে ক্লাস ছিল বা PM কোথায় হবে তারপর ছিল তারা তো ওদেরকে সিগনেট শেষ করানো পরের দিন একটা সেকশন ছিল ওদেরটা ওদেরটা শেষ করানো কিন্তু আসলে পরিস্থিতি এমন অবস্থায় আসছে যে খুবই টাফ হয়ে যাচ্ছে আমি সকাল থেকে দিকে যাওয়া পর্যন্ত সম্ভব হচ্ছে না
চেষ্টা করবো আমরা থেকে যত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা। এখানে একটা সুবিধা হয়েছে, ক্লাস টাইমে থাকলে দেখা যায় যে এটা তো একটা বড় সেগমেন্ট শেষ করবো, তো তো ক্লাস টাইমে দেখা গেল 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর তার ক্লাস ক্লাস নেওয়া যায় না, তখন বাস ধরতে হয় বা কোনো অন্য ক্লাস থাকে। এখন অনলাইনে একটু চাইলে ক্লাস ফেলে বা কোশ্চেন তোমার চাইলে করতে পারো, তোমরা চাইলে নেট দিতে পারছি, এখানে কোনো রেস্ট্রিকশন থাকে না। এই দিক দিয়ে একটা সুবিধা আছে, যেহেতু আমরা আমাদের মেন ইন্টেনশন হচ্ছে মিডে সিলেবাস শেষ করে মিডটা কমপ্লিট করা, সেই হিসাব করলে ইনশাআল্লাহ আর খারাপ হবে না। আচ্ছা, তো দেখো আমরা ফার্স্টে টপিকে শুরু করবো। আমরা আগের দিন পড়ছি কি কম্পাইলার কিভাবে কাজ করে বা কম্পাইলার কেন। আমি একটু জি স্যার। তোমাদেরকে একটু বলি যে কম্পাইলার আমরা কেন ইউজ করি। কারণ কি আমরা হচ্ছে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা কোড লিখতে পারি না। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি 0 আর 1 দিয়ে কোড করা, 0 আর 1 দিয়ে কোড করা ভেরি ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং। তো এটা করাটা আমাদের জন্য কষ্টসাধ্য, এর জন্য আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কোড নিয়ে এসেছি, যেখানে আমরা ইংলিশে। তা আমাদের দেশ যদি উন্নত হতো তাহলে হয়তো বা আমরা বাংলায় করতাম। যেমন আমি যখন ছবি করতাম, আমার কিছু ফ্রেন্ড ছিল জাপানিজ, কিন্তু দেখতাম ওদের কম্পাইলারটা কেমন ছিল ডিফারেন্ট। ওরা ওইখানে জাপানিজ কিছু ইয়া লিখতে পারে, তো ওইরকম আমাদের নাই, কিন্তু ইনশাল্লাহ হয়তো বা অদূর ভবিষ্যতে হবে। এখন জয়েন দিচ্ছে এতক্ষণ করার পরে, তো আচ্ছা আর কেউ জয়েন করলে ইন্টারাপ্ট করলে ফটো নষ্ট হয়ে যাবে। সেটা তো এখন আমরা এটা কম্পাইলার কেন ইউজ করি, তার জন্য আমাদের এই হাই লেভেল যে এবিসি দিয়ে আমরা যে কোডটা লিখছি, প্রিন্ট লিখলাম, এটা তো আসলে কম্পিউটার বুঝবে না যেটা প্রিন্ট করতে হবে, তো ওটাকে কনভার্ট করে নেওয়া হয় 0 1 এর মধ্যে পুরো কাজটা করা হচ্ছে কম্পাইলার। তো এখন আমরা যেটা করবো সেটা হলো এই কম্পাইলার গুলো প্রত্যেকটা স্টেজে কিভাবে কাজ করে, বা এই যে আমি একটা কম্পাইল করলাম, তো এই কোডটা যে ভুল ধরবে করে কিভাবে, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এগুলোর জন্য ধরার জন্য আমরা বুঝতে পারতেছি এখানে রুলস অথবা একটা কি থাকতে পারে, গ্রামার থাকতে পারে, যেটার জন্য মেনটেন করতেছে যে এই ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে, যখন আমরা একটা code লিখতেছি এই ল্যাঙ্গুয়েজটা এই গ্রামার মিট করতেছে কিনা, বা আমি একটা স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্টটা এই গ্রামার মিট করতেছে কিনা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, যে গ্রামারটা মিট করে তাহলে তো আর আমার কোনো সমস্যা নেই, তাই না? গ্রামারটা যদি মিট করে তাহলে এটা ওকে, আর যদি গ্রামার মিট না করে তাহলে এরর দিবে যে এই লাইনে এই কোডটা গ্রামার মিট করতেছে না। তো এখন মূলত নরমাল ল্যাঙ্গুয়েজে যেটা বুঝি, গ্রামার যেটা বুঝি, সেটার সাথে একটু আমরা কোডের একটা মিল পাওয়ার চেষ্টা করতেছি, তোমার জন্য হচ্ছে সহজ হয়, এই একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন দেখো স্টুডেন্টস আর অ্যাক্টিভ, এইখানে যদি আমি নরমাল গ্রামার যেটা আমরা জানি সেটা সেই অনুযায়ী কনভার্সেশন হচ্ছে কি নাউন বা অ্যাডজেক্টিভ এগুলো ইউজ করা হচ্ছে, বা অ্যাডজেক্টিভ। কিন্তু একটু জিনিস খেয়াল করো, আহ, এই গ্রামারের মধ্যে ভাগ করা হয় যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি টার্মিনাল এবং নন টার্মিনাল। এবং টার্মিনাল নন টার্মিনাল এই টার্মস গুলো পরিচিত হতে হবে, পরিচিত না হই তখন কি হবে আমাদের জন্য একটু পরবর্তীতে কঠিন হয়ে যাবে যে ডিপ নলেজ গুলো গেইন করা। কারণ তখন দেখা যাবে যে আমরা বারবার নন টার্মিনাল টার্মিনাল কতগুলো সহজে বুঝতেছি। তো একটু খেয়াল রাখি এই টার্মিনালস বা নন টার্মিনাল বলতে কি বোঝায়, এরপর আমরা যখন ম্যাথ করতে যাবো বা ট্রি বা প্রবলেম সলভ করতে যাবো অ্যাকচুয়ালি, তখন আমাদের জন্য ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে একটা জিনিস, এটা হচ্ছে গ্রামার, তাই না? যেখানে কি হতে হবে, ফার্স্ট নাউন থাকতে হবে, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ থাকতে হবে। এটা একটা গ্রামার। আর এই সেন্টেন্সটা কি করছে, এই গ্রামারটাকে ফলো করছে। এখন মনে করো একটা জিনিস দেখো, এই গ্রামারটা কি চেঞ্জেবল? গ্রামারটা কি চেঞ্জেবল? গ্রামার চেঞ্জেবল না। না স্যার। গ্রামার যেটা সেটাই হয়, কিন্তু এটা কোনো চেঞ্জেবল। চেঞ্জেবল বলতে কি বুঝাচ্ছি আমি, বা স্যার চেঞ্জেবল পরবর্তী কি না, নাউন আরেকটা বসানো মনে যাবে। করো দেখো এটা একটা জিনিস, কিন্তু নাউন একটা বসানো যাবে, তুমি যদি বসাই ফেলো
পেপারটা চেঞ্জ করতে পারতেছো আর চেঞ্জ করতে পারতেছো না, then students are good, কিন্তু কারণ কি এটা কনস্ট্যান্ট, তোমার এটাকে কি করতে হবে, এটা এই সেন্টেন্সটা এই গ্রামারটাকে মিট করতেছে। তার মানে যদি বুঝো আমরা কোনো কিছু ভ্যালু বসাইলে যা পাই, তো যেটাতে ভ্যালু বসানো যায় সেটাকে আমরা কি বলি, ভেরিয়েবল বলি না? তাহলে দেখো হিসাব করলে এখানে আমরা নাউনের জন্য ভ্যালু বসাচ্ছি স্টুডেন্ট, ভার্বের জন্য আর অ্যাডজেক্টিভের জন্য টি। তার মানে এটা হচ্ছে কি গ্রামারটা কি হচ্ছে আমরা ভেরিয়েবল বা নন টার্মিনাল, আর যেটা পাচ্ছি সেটাকে হচ্ছে কনস্ট্যান্ট অথবা টার্মিনাল। ক্লিয়ার? একটা ছোট্ট একটা উদাহরণ তো মাথায় রাখো, কেন দেখো জিনিসটা বুঝো। এই সেন্টেন্সটা যখন আমরা চুজ করতেছি, চুজ করার সময় তো অনেক কিছু আছে, স্টুডেন্টস তখন আমি লিখছিলাম 5 PM অথবা 5 PM স্টুডেন্ট, কিন্তু আমি চুজ করছি স্টুডেন্ট, যখন স্টুডেন্ট চুজ করে দিচ্ছি তার মানে এটা সমান যাবে না, এটা ফিক্সড হয়ে গেছে। মানে এই সেন্টেন্সটা চলে যাবে, সেন্টেন্সটা পুরোটাই ধরে লিখছি আর লিখলাম অ্যাক্টিভ লিখলাম, তাহলে পুরোটা সেন্টেন্সটা হচ্ছে ফিক্সড। কিন্তু দেখো এই গ্রামারের জন্য এই গ্রামারটা আবার আরেকটা সেন্টেন্সের জন্য মিট করবে, তার মানে এই গ্রামারটা অন্য সেন্টেন্সকে ক্রিয়েট করতেছে, মানে এই গ্রামারের উপরে সেন্টেন্সটা ডিপেন্ড করতেছে, তাই না? কারণ যে চেঞ্জ করা যার উপর ভ্যালু বসানো যায় সেই তো বেরিয়ে যাবে। সিম্পল না? মানে জাস্ট ম্যাথের সাথে একটু নলেজ দিয়ে তোমাদের এটা বোঝার চেষ্টা করলে তোমার মাথায় থাকে যে আসলে কেন এটা বলা হয়। আচ্ছা, তো এখানে খুব ইম্পর্টেন্ট টপিক পরে যেটা আসছে সেটা হলো কনটেক্সট সেনসিটিভ গ্রামার। দেখো আগে যেটা পড়েছি টার্গেট নন এবং কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ অথবা গ্রামার, এইগুলো জাস্ট তোমার জানার জন্য যে আচ্ছা এগুলো কিভাবে কাজ করে। কিন্তু আমরা যখন একটা উদাহরণ দেখবো, আমি কিন্তু একটা উদাহরণ দিইনি কারণ কি এখানে জাস্ট ফর্মাল ডেফিনিশনটা লিখছি, উদাহরণগুলো আমরা আস্তে আস্তে সলভ করার সময় দেখবো, কারণ সহজ হবে। কারণ কিছু জিনিস নলেজ গেইন করতে হবে, আগে কিছু নলেজ গেইন না করলে তোমাদের জন্য এখানে একটা এক্সাম্পল দিলে গ্রামারটা দেখতে মনে হচ্ছে কঠিন লাগতে পারে, আল্লাহ এটা কি ধরনের গ্রামার এরকম ফিল হবে। এখন দেখো কনটেক্সট সেনসিটিভ গ্রামার বা কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটাকে সিএসজি অথবা সিএসএল বলা হয় শর্ট ফর্মে। তো এইটা কি, এটা বোঝার আগে আসলে তোমাদের যে প্যাটার্ন সিলেবাসটা দিছে সেখানে এটা আগে দিছে, কিন্তু আমার কিছু ফিল হচ্ছে এটা দেওয়া হচ্ছিল কনটেক্সট ফ্রি গ্রামারের পরে। কারণ কনটেক্সট ফ্রি গ্রামার যখন পড়া হয় তখন কনটেক্সট সেনসিটিভ গ্রামারটা বোঝাটা সহজ হয়। তো আমরা ওই অনুযায়ী করবো, আগে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারটা আগে পড়ি। কেমন? এখান থেকে তার একটু একটু উদাহরণ দিই, সেটা বুঝতে সুবিধা হয় ওটার জন্য। এটা ব্যাপারটা কি, এটা কনটেক্সট ফ্রি গ্রামার কোড এরিয়াটা ওরকম ডিফাইন করতে পারে, কনটেক্সট সেনসিটিভ গ্রামার তার চেয়ে বেশি প্রবলেম সলভ করতে পারে। তো এখানে এর জন্য এটাকে মোর পাওয়ারফুল বলা হয় কনটেক্সট ফ্রি গ্রামারের চেয়ে। তো আমরা এখানে একটা ছোট্ট একটা টার্মস রাখছি বা গ্রামার রাখছি, যেটা আমরা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতেছি কি করতেছি না, কি ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতেছি এগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে কনটেক্সট ফ্রিটা করি। কনটেক্সট ফ্রি গ্রামারটা মাথায় রাখো, এখান থেকে তোমাদের মাস্ট 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 কোশ্চেন আসবে। অবশ্যই কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসার কোনো সুযোগই নাই। কনটেক্সট ফ্রি গ্রামার বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আগে একটা জিনিস বুঝাই তোমাদেরকে, গ্রামারটার কাজ কি। গ্রামারটার কাজ আমরা আগেই বলছি, সেটা হলো কি যে আমি যে কোডটা লিখতেছি সেটা সবকিছু মেইনটেইন করছে কিনা এটা চেক করা, অথবা আমরা যে একটা ল্যাঙ্গুয়েজ লিখবো অথবা একটা টার্মস লিখবো সেই টার্মসটাকে আদৌ ডিফাইন করা পসিবল কিনা। এগুলো খুব বেশি মানে কাজে লাগে পাসওয়ার্ডের ক্ষেত্রে, যখন আমরা পাসওয়ার্ড দেই পাসওয়ার্ডটা স্ট্রং কিনা, তারপরে তোমার ইউজার নেমটা স্ট্রং হচ্ছে কিনা, স্ট্রং এনাফ কিনা, এগুলো বৃহৎ পরিসরে কাজ হয়। তো ওই সব জায়গায় এই গ্রামারটা খুব মেনটেন করা হয়। তুমি দেখবে তো অনেক সময় আমরা পাসওয়ার্ড দিলে তখন নিজ পাশে লেখা ওঠে এটা অ্যাকসেপ্টেবল না, একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে। তুমি আরো টিকিলা পাসওয়ার্ড দিলেও তখন বলছে হ্যাঁ লেস বা অতটা স্ট্রং হয় না, লেস আরো স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। তুমি দেখবে যে অনেক বড় পাসওয়ার্ড দিতে তারপর তোমাকে স্ট্রং দিতে না।
আর তুমি হয়তো বা ওদের গ্রামাটিক্যাল রুলসটা মেনে নিচ্ছ না, যে গ্রামার মধ্যে হয়তো ওরা বলছে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, একটা বড় হাতের থাকতে হবে, একটা ছোট হাতের থাকতে হবে, একটা ডিজিট থাকতে হবে। এরকম অনেক এরকম ভাবে গ্রামারটা সেট করা আছে। যে গ্রামারটা তুমি মিট করতেছো না দেখে হয়তো তুমি অনেক বড় 22 ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দিছো বা 25 ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দিছো, বাট সেখানে তুমি একটা ডিজিট ইউজ করা নাই। তো এটাকে তোমার ওরা বলতেছে যে না, এটা স্ট্রং না, কারণ তুমি গ্রামারটা মিট করো নি। হয়তো তোমাকে এক্সেল দিচ্ছে বা strong। আবার হয়তো বা একজন 8টা ওয়ার্ডের বা 12টা ওয়ার্ডের পাসওয়ার্ড দিচ্ছে, বাটন লেটারের পাসওয়ার্ড দিচ্ছে, তাই ওদের স্ট্রং বলতেছে এখানে, কারণ কি ও সবগুলো গ্রামার না করছে। তো আমরা এই কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি এটা ডিফেন্ড করার জন্য, এই গ্রামারটা ডিফেন্ড করার জন্য কিছু টাপলস বলা হয়, এগুলোকে টাপলস বলা হয়, এগুলোর নাম দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে ডিফেন্ড করে। আর স্ক্রিপ্টগুলোকে একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে আমরা ক্লিয়ার হবে। দেখো, জি দিয়ে বোঝানো হয় গ্রামার। তো গ্রামারটা কিসের উপরে? এই চারটা টপলসে বললাম। এই চারটা টপলস শুধু হচ্ছে কি চারটা টার্মস, কেমন? দেন ভিটিপিএস অনেক বই অ্যাভেলেবল, তারপরে এন, তারপরে আরএস এভাবে দেওয়া আছে, কেমন? তো এখানে ভি অথবা এন এগুলো একই কথা। প্রত্যেকটা জিনিস আমি বুঝে দিচ্ছি যেন পরীক্ষা যেভাবে আসো তোমরা কনফিউজ না হও, অথবা তোমার লাইফটাইম, কারণ আমি তোমার চাইলে আমি একটা দিয়ে দেখাতে পারতাম, কিন্তু দেখা গেল তুমি পুরো ক্লাস ওঠার পরে কখনো কাজে লাগলো, বলতে কি আমার তো স্যার এটা পড়ায় নাই, তাহলে চেষ্টা করছি দেখাই দেয় পরীক্ষার হলে তোমরা যে কোনো একটা দিয়ে দেখালেই হবে, যে কোনো একটা মিটার করলেই হবে, সমস্যা নাই। তো এখন দেখো এন বা পি দিয়ে হচ্ছে কি সেট অফ ভেরিয়েবল অথবা নন টার্মিনাল সিম্বল। দেখো আমি আগে কেন টার্মিনাল ব্যাপারটা ক্লিয়ার করছি, কারণ দেখছো এখন এখানে একটা এই টার্মস গুলো আসছে, তখন তোমাদের আনইজি লাগতো বা তখন হয়তো আল্লাহ কি নাকি পড়াই কিন্তু স্যার মাথার উপর যাচ্ছে, তখন তুমি যদি নাও বুঝো তখন মাথায় থাকবে যে এটা আমি দেখছি, হয়তো বা একটু ওয়েট করলে আমার ক্লিয়ার হবে। কেন? আইসোদিন একটা ব্যাপার আছে, চোখের শান্তি। যখন তুমি বইয়ের জিনিসগুলো দেখো তখন তোমার কমফোর্ট ফিল হয়। তো আমি এটা চেষ্টা করি তোমাদের জন্য প্রবলেম না। কি দেখবো হচ্ছে কি সেট অফ টার্মিনালস। আমরা এই প্রত্যেকটা জিনিস দেখবো। পি দেখবো হচ্ছে কি প্রোডাকশন রুলস, এই যে গ্রামারটার মধ্যে কি কি রুলস মেনটেন করতে হবে সেটাকে পি দিয়ে বোঝানো হয়, প্রোডাকশন রুলস, অথবা আর দিয়ে সাধারণত রুলস বোঝায়, এস দিয়ে স্টার্ট সেল। তো এখানে একটা ছোট একটা গ্রামারের উদাহরণ দিচ্ছি, কন্টেক্সট গ্রামারে এস ইকুয়াল টু 0 1 অথবা 0 S 1, কেমন? এটা কি হচ্ছে, দেখো এটাই একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা কি গ্রামার। কতটা ভালো ক্লিয়ার হবে জিনিসটা বুঝো, তারপর সব জিজ্ঞেস করবো এই জায়গাটায়। একটু ছোট একটা গ্রামার লিখছি, এস ইকুয়াল টু 0 1 অথবা এস ইকুয়াল টু 0 S 1, কথাটা বুঝো। এস ইকুয়াল টু 0 1 তুমি এটা এভাবে লিখতে পারো, আবার নিচে অ্যারো দিয়ে 0 S 1 এভাবে লিখতে পারো, কেমন? আমি একই লাইন লিখছি, সুবিধার জন্য তুমি পরীক্ষা হলে একই লাইন লিখতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো নিচে নিচে লেখার জন্য, এটা দেখতে সহজ হয়, তোমরা ভুল করার সম্ভাবনা কম থাকবে পরীক্ষা হলে। আর ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলে? এই যে একটা ল্যাঙ্গুয়েজকে বলে the language can be generated by this grammar। এই গ্রামারটা দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা জেনারেট করা পসিবল। এটা মানে বুঝতেছো এটা কি বুঝাইছে আসলে দেশটা? জি স্যার। এখানে কি লিখছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, যেখানে n গ্রেটার দেন ইকুয়াল 1। দেখো তো এটা দেখতে বলছে 0, যদি n এর মান 1 বসাই তাহলে কি হচ্ছে 0 আর 1, 0 1 0 আর 1। দেখো এই গ্রামারটা থেকে 0 আর 1 পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে তো দেখো তুমি 0 n এর মান যদি তুমি 2 বসাও তাহলে কি হচ্ছে 0 0 1 1 1। এখন দেখো এখানে 0 0 1 1 নাই, তাহলে কিভাবে করা যায়? একটু খেয়াল করি আমরা, s এর মানটা আমি নিলাম 0 S 1, আবার s এর মান আমরা চাইলে আবার কি করতে পারছি 0 1 0 করতে পারছি। তাহলে দেখো মধ্যে আবার যখন 0 1 বসবে তখন 0 0 1 1 হয়েছে, তার মানে কি আমরা এই গ্রামারটা দিয়ে এই ল্যাঙ্গুয়েজটা মিট করা পসিবল। তোমরা যেহেতু কিউসি আগে শেষ করছো সেমিস্টারে, তোমার জন্য এটা বোঝাটা একটু সহজ, মিডের ম্যাক্সিমাম সিলেবাসটা কিউসির সাথে রিলেটেড, হাইলি রিলেটেড। তো তারপর তোমাদের আশা করি একটু প্রবলেম হবে না ইনশাআল্লাহ, আমি তাও একটু ধারণা দিচ্ছি। এবং কারো কোনো কোশ্চেন থাকলে
জিজ্ঞেস করবো এটা বুঝছো তাহলে ক্যালোরি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছে জি স্যার। এখন দেখো এতক্ষণ যারা ওই টার্মিনালস ভেরিয়েবল সিম্বল এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউজ ছিল তাদের এখন খুব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখানে দেখো ভিডি আমি বলছিলাম কি ভেরিয়েবল অথবা নন টার্মিনাল এন্ডি নন টার্মিনাল সিম্বল তা দেখো এখানে একটা গ্রামার দিছি ইকুয়াল টু দেখো যে বলছিলাম না যে নিচে নিচে লিখতে পারো এভাবে লিখতে পারো কেমন এখানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে গ্রামার দেওয়া হয়েছে এটা একটা গ্রামার দেওয়া হয়েছে আমরা কি করতে বলছি টার্মিনাল গুলো কি কি নন টার্মিনাল গুলো কি কি তারপরে স্টার্ট ভেরিয়েবল গুলো কি কি এগুলো সব লিখতে বলা হয়েছে এবার তাহলে দেখে একটা জিনিস ভালো বুঝো এখানে কি লিখছি ভি দিয়ে দেখো এইখানে যতগুলো তোমার লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সবগুলো কি বলা হবে ভেরিয়েবল ভেরিয়েবল। এই সবগুলোকে ভেরিয়েবল বলা হবে লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সবগুলো ভেরিয়েবল বলা হয়েছে এবার দেখো এইখানে যা যা থাকবে চিহ্ন এই ভেরিয়েবল বাদে যা যা থাকবে সবগুলো কি আমার টার্মিনাল কেমন কথা বুঝতেছো এটা কি জি আছে স্যার। তাহলে দেখো জি স্যার। এখানে খেয়াল করো ডান সাইডে কি কি আছে প্লাস প্লাস দিলাম তারপরে একটু খেয়াল রাখো স্টার স্টার আছে ব্র্যাকেট। আইডি আইডি আছে তো ব্র্যাকেট আছে দুইটা ব্র্যাকেট ভেরি গুড এখানে একটা মনে হয় আমি মিস করছি কোমা একটা হবে এটা কোমাটা কোথায় দেওয়া আছে এটা মনে হয় কোমা ছিল নাকি আচ্ছা আচ্ছা এটা একটা মনে হয় আমি এখানে দিয়ে যাচ্ছি কেমন না না এখানে দিয়ে দিতে আমি কোমা সরি সরি কথা বুঝতেছো আমি এটা কেন তখন দুটো গ্রামার দিছি এখানে একটা কোমা আছে হ্যাঁ অনেকে ভাবতে পারে যে এই কোমাটা কি না টার্মিনাল না এটার জন্য দিছি দেখো এখানে কোনো কোমা নাই তাই না এখানে কোনো কোমা আছে না স্যার। নাই তো এখানে আমি কি টার্মিনাল কোনো কোমা রাখছি প্লাস স্টার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা কি আইডি। আইডি কিন্তু এখানে তো একটু খেয়াল করো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এ এরপর দেখো এই কোমাটাকেও কিন্তু কাউন্ট করতে হবে এই দেখো এই কোমাটাকেও কি করছি কাউন্ট কাউন্ট করছি। করছি কেমন এটা মাথায় রাখো তো এখন বুঝতেছো তাহলে আর স্টার দিয়ে কোনটা বোঝানো হয় স্টার সিম্বল যেটা একদম সবার প্রথমে যেটা থাকবে সেটা স্টার একদম সবার স্টার এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটায় এতক্ষণ রেসপন্স ছিল কে স্যার আমি। মোহাম্মদ আব্দুল্লাহ বুঝতে পারছো জি স্যার। আর সবার কি অবস্থা জি স্যার বুঝছি স্যার আমি বলি স্যার জি স্যার কনসেপ্টটা বুঝানো একটু বলো আর ইয়া থেকে স্লাইডটা একটু চাইলে ভালো হতো এখানে হ্যাঁ যেখানে স্যার মানে কি কি এফ এগুলো থেকে মানে আনসারটা কিভাবে আমরা ইয়া করতেছি স্যার মানে কনভার্ট করতেছি স্যার দেখো এই প্রশ্নটা বুঝো আগে আমাদের আমরা এতক্ষণ এগুলো সব পড়ছি কি কি করছি টার্মিনাল ভেরিয়েবল নন টার্মিনাল কাকে বলে হ্যাঁ স্টেট ভেরিয়েবল এগুলো কাকে বলে তো এগুলো তো পড়ছি পড়ার পর আমরা তো জানি না আসলে কিভাবে ডিফাইন করতে হয় তো তোমার জন্য বোঝার সুবিধার জন্য আমরা কি করছি একটা গ্রামার নিলাম এটাকে গ্রামার বলে কেমন এটাকে গ্রামার বলে এই গ্রামারটাকে কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল কোনটা ভেরিয়েবল কোনটা স্টেট সিম্বল তোমাকে জানতে হবে তাই না এইটাই আমরা চিনতেছি আগে চিনে রাখতেছি তো দেখো এইগুলো যা থাকবে গ্রামারের মধ্যে বাম্পার যা থাকবে সবগুলোকে কি বলা হয় ভেরিয়েবল বা নন টার্মিনাল বলা হয় বাম্পার দেখো ইটিএফ ইটিএফ এগুলো সব কি ভেরিয়েবল বা নন টার্মিনাল আর একটু খেয়াল রাখো টি তে কি হচ্ছে সেট অফ টার্মিনাল টি দিয়ে সেট অফ টার্মিনাল বলছে তাই টি দিয়ে সেট অফ টার্মিনাল টার্মিনাল কে কে এই নন টার্মিনাল বাদে যা আছে সবই টার্মিনাল তাহলে ইটি এফ তাকে নিয়ে ফেলছিল এখান থেকে ই টি এফ তাকে নিয়ে ফেলছে আর কি আছে প্লাস ইনটু আইডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আইডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যা সবই হবে এই টার্মিনাল আর এস দিয়ে হচ্ছে স্টার স্টার করে হচ্ছে যেটা পছন্দ থাকবে সেটাই এখন বুঝছো জি স্যার বুঝতে পারছি
দেখো এটা তো ক্লিয়ার হওয়ার জন্য এই জন্য বুঝতেছি, কারণ কি এরপরে আমরা যা করবো তখন যদি তুমি তোমার ওই আহ, মানে বোঝার সমস্যা থাকে টার্মিনাল নন টার্মিনাল কোনটা, ভেরিয়েবল কোনটা, তখন সলভ করা কত ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমরা এখন এটা দেখে নিই। পারপাস অফ কমপ্লেক্স ফ্রি গ্রামার বা এটা কে বলতে পারবো, তোমাদের কি পারপাস হচ্ছে সিএফজি কম্পাইলার ডিজাইন কেন পারপাস লাগে মূলত? স্যার মানে একটা নির্দিষ্ট কম্পাইলার একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করার জন্য বানানো হয়েছে। তো যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের কিছু রুলস থাকে, সেই রুলস গুলো যেন মেনটেন হয়, আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে সেট করি। কে বলছো এটা? স্যার আমি মোহাম্মদ আহমদ। আইডি কথা বলতে হবে, স্যার 79 পুরোটা বলো। স্যার C233079। তুমি চান্স চাপতে দাও, এটা তো বলতে পারো কিনা। এটা কোন যেটা বলছে এটা আইডিয়াল, কিন্তু আরো আরো অনেক কারণ আছে তো। একটা শুধুমাত্র একটা পার্টিকুলার কারণে এত বড় কিছু কখন করা হয় না। তো তোমাদের কাজ থাকবে পারপাসটা কি যাতে জানা, পরীক্ষায় আসতে পারে, আর ডিফারেন্ট ডিফারেন্ট সিএস জি এবং সিএস জে। আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো নন লিনিয়ার নন লিনিয়ার গ্রামার। এটা টপিকটা শুধু তোমাদের যেভাবে দেওয়া আছে সেটা হলো এরকম, আর রাইট লিনিয়ার গ্রামার আর লেফট লিনিয়ার গ্রামার নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। কিন্তু আমরা এর আগে একটু লিনিয়ার গ্রামার কাকে বলে একটু জানি। লিনিয়ার গ্রামার আসলে কাকে বলে? দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, গ্রামার উইথ at most one variable, যে অন্ততপক্ষে একটা ভেরিয়েবল থাকতে হবে রাইট সাইডে। এটাকে কি বলা হয়? অন্তত না, এটাকে at most কি হচ্ছে সর্বোচ্চ কটা ভেরিয়েবল থাকতে পারবে? একটা হ্যাঁ। আর একটা যদি বেশি হয়ে যায় তখন এটা কি হয়ে যাচ্ছে? নন নন লিনিয়ার। লিনিয়ার। একটা হচ্ছে বেশি, আর এটা দেখো সবগুলো কি আছে একটাই, এ এ এস 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 ভেরিয়েবল, তাই না? বুঝতেছো? দেখো আরেকটা যদি বুঝো তাহলে দেখো, আরেকটা যখন তুমি ভেরিয়েবল বুঝতেছো আর তোমার এটা বুঝতে সহজ না, লিনিয়ার আর নন লিনিয়ার ব্যাপার। জি স্যার। এই জন্যই আমরা আরেকটা দিচ্ছি, এটা বেজ এগুলো ইম্পর্টেন্ট। সো একটু মনে খেয়াল রাখো। তো লিনিয়ার গ্রামার হলো মানে বলতে কি বোঝায়, যেখানে সবচেয়ে একটা ভেরিয়েবল থাকতে পারবে ডান সাইডে। দেখো ডান সাইডে যে ভেরিয়েবল গুলো কোনগুলো, বাম সাইডে গুলোকে ভেরিয়েবল বলা হয়। তাহলে এইটা এই গ্রামারের ভেরিয়েবল কে এস। ডান সাইডে দেখো, ডান সাইডে প্রত্যেকটা জায়গায় একটা বেশি আছে, এখানে একটা, এখানে নাই। ও স্যার। তারপরে এখানে দেখো, এখানে একটা, এখানে একটা, শেষ। তার মানে কি হলো, একটা বেশি নাই। কিন্তু দেখো নন লিনিয়ার গ্রামার যেটা, সে দেখো এখানে এস হচ্ছে ভেরিয়েবল এবং ডান দিকে খেয়াল করি প্রথমটাতেই এস দুটা দেওয়া আছে, তার মানে এটা কি নন লিনিয়ার গ্রামার। এরপরে আমরা চলে যাই মেইন টপিক, যেটা থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন আসবে। সেটা কি আসবে? লেফট লিনিয়ার অথবা রাইট লিনিয়ার গ্রামার। লেফট লিনিয়ার গ্রামার আর রাইট লিনিয়ার গ্রামার ওটা আসলে কি হচ্ছে, এটা খুবই সহজ, আমার কোনো কিছু না। ভেরিয়েবল লেখা থাকলে ভেরিয়েবল যদি লেফটে থাকে তাহলে লেফট লিনিয়ার গ্রামার। এই দেখো একটু খেয়াল করো, ভেরিয়েবলটা লেফটে, ভেরিয়েবলটা লেফটে, হ্যাঁ, ভেরিয়েবলটা লেফটে থাকলে সেটা হচ্ছে লেফট লিনিয়ার গ্রামার। ভেরিয়েবলটা রাইটে থাকলে সেটা হচ্ছে রাইট রাইট লিনিয়ার গ্রামার। কথাটা বুঝতেছো? যারা কারো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাও, কেউ মনে মনে কনফিউশন রাখো না। তোমরা যখন পরীক্ষা দিবা তখন তুমি এই ফিল না হয় যে কি এটা পারতেছি না কেন, অন্তত যেন পরীক্ষা সব লিখে আসতে পারো মতো এই নলেজটা গ্যাদার করে যাও। কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কেমন? এখানে দেখো ভালো মতো দেখো, এটা হচ্ছে লেফট সাইডে আছে ভেরিয়েবল, কাকে বলা হয়? যেটা রাইট সাইডে যে সিম্বলগুলোকে ভেরিয়েবল বলা হয়। এই ভেরিয়েবল গুলো এই দেখো রাইট সাইডে আছে কিভাবে, দেখো লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে ভেরিয়েবল এ। এখন আমরা রাইট সাইডে খেয়াল করি, রাইট সাইডে ভেরিয়েবলটা কোথায় আছে?
এইখানে দেওয়া আছে বড় হাতের এ আর ছোট হাতের এর মধ্যে লেফটে আছে কে বড় হাতের A। তার মানে এটা হচ্ছে লেফট লিনিয়ার গ্রামার। আর এই জায়গাটা খেয়াল করো বড় হাতের এটা রাইট সাইডে আছে। সো রাইট লিনিয়ার গ্রামার সহজ জিনিস, তারপরও আমি বারবার ঝালাই করে দিচ্ছি এই কারণে এগুলো পরীক্ষায় আসবে কেমন। এবং তোমরা বেসিক ক্লিয়ার না থাকলে তাহলে ফাইনাল পরীক্ষা দিতে খুবই কষ্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মিড টার্মে কি থাকে সাধারণত বেসিক স্ট্রং করে ফাইনালে টাফ। তো মিডের বেসিক ক্লিয়ার থাকা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসতেছে ডেরিভেশন। দেখো এই টপিকগুলো একটু দ্রুত শেষ করতে হবে। লিনিয়ার, রাইট লিনিয়ার গ্রামার, ডেরিভেশন, পার্টস ট্রি। কেন এর পরে আমরা প্রবলেম সলভ করতে যেগুলো পরীক্ষায় আসে, কারণ আমি তো প্রবলেম সলভ করে দিব যেন তোমরা পরীক্ষার জন্য কোনো সমস্যা না আলোচনা করবো। ডেরিভেশন বলতে কি বোঝায়? ডেরিভেশন বলতে বোঝায় রিপ্লেস করা একই গ্রামারের মধ্যে কোটি সিম্বল বারবার বা নন টার্মিনাল গুলো বারবার রিপ্লেস করা, ভেরিয়েবল অথবা নন টার্মিনাল বারবার রিপ্লেস করাকে কি বলা হয়? ডেরিভেশন। ডেরিভেটিভ বলা হয়। ঠিক আছে, এখন তার একটু খেয়াল করি এরা ইজি একটু উদাহরণ দেওয়া যায়। ইজি একটু উদাহরণ দিতে চাই, এখানে একটু খেয়াল করো। একটু সহজ শব্দ সহজ উদাহরণ হচ্ছে এখানেই হবে। এই দেখো আমি কন্টেক্সট ফ্রি গ্রামার জন্য আসছিলাম। এই যখন 0 টু দি পাওয়ার 2 আর 1 টু দি পাওয়ার 2 যখন লিখছিলাম কি ছিল 0 0 1 1, তাই না? ল্যাঙ্গুয়েজ ফর্ম করছিলাম এখান থেকে। জি স্যার। এইটা এই ল্যাঙ্গুয়েজটা যখন ফর্ম যদি আমি এই গ্রামার থেকে করি, সিএসজি থেকে করি, তখন দেখো তো এই এস এর বদলে বারবার কি বসাতে হচ্ছে আমরা এস 0 1 বসে। এই দেখো এস এর বদলে বারবার আমরা আবার এস কে বলতে হচ্ছে না। আবার দেখো 0 1 বা 0 s 1, আবার এস এর বদলে আমরা কি করতে পারবো 0 s 1, তখন কি হলো 0 0 s 1 1। তোমরা কি বুঝছো? তোমরা কি ক্লিয়ার হয়েছো? জি স্যার, বুঝতে পারছি। এই যে এস এর বদলে আমরা বারবার ভ্যালুগুলো বসাচ্ছি, হ্যাঁ বারবার ভ্যালুগুলো বসাচ্ছি এই এস এর বদলে। এসটা কি একটা ভেরিয়েবল, এস এর বদলে যে আবার ভ্যালুগুলো বসাচ্ছি বারবার, এটাকে বলা হয় ডেরিভেশন। ঠিক আছে, আর এটা থেকে আমরা যে ট্রিটা গঠন করব, এই যে এই টাইপের ট্রি গঠন করাকে বলা হয় পার্স ট্রি। এখন দেখো এখানে এই যে আমি দুইটার মানে ডেফিনেশন কমন ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমরা একটু আস্তে আস্তে ভিতরে যাই কি আছে। লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন বলতে কি বোঝানো হচ্ছে? লেফট মোস্ট ডেরিভেশন বলতে হচ্ছে যেটা কি একদম লেফটে আছে সেটাকে ডিরাইভ করাটাকে ডিরাইভ মানে কি তার ভ্যালু বসানো, তাই না? বা সেই ভেরিয়েবলের বদলে একটা কিছু দিয়ে রিপ্লেস করাটাকে কি বলা হয় ডেরিভেশন। সেটা কিসের জন্য করবো আমরা? লেফট মোস্ট ডেরিভেশনের জন্য, লেফট যে আছে তার জন্য। আর রাইট মোস্ট কার জন্য? রাইট মোস্ট সেটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন বা ডেরিভেশন। এখন আমরা একটু খেয়াল করি এইদিকে আসলাম কিছু ইনশাআল্লাহ। এখন কাগজটি মানে কনফিউশন থাকে আসলে, এখন আশা করি এই এক্সাম্পলের পর কারো কোনো কনফিউশন থাকবে না। ফার্স্টে দেখো একটা গ্রামার দেওয়া হয়েছে x equal to x plus x অথবা x into x অথবা x অথবা a। ভালো মতো বুঝো এই গ্রামারটা থেকে আমার এই x টাই আমার কি নন টার্মিনাল। এটা হচ্ছে নন টার্মিনাল অথবা ভেরিয়েবল, তাই তো? ইয়েস। এখন দেখো এই জায়গায় টার্মিনালটাকে a অথবা এটাকে আলফাবেটও বলা হয়। এখন আমাদের পরীক্ষায় আসবে যেটা, সেটা হলো the leftmost derivation for string। স্ট্রিং স্ট্রিং লিখছে আমরা কি লিখতে পারি? ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হইলো, একটা স্ট্রিং দেওয়া হইলো, সেটা কি এই গ্রামারটাকে মিট করতেছে? করতেছে না, বা এই গ্রামারটা দিয়ে এটা ডিরাইভ করা পসিবল কি না? কোশ্চেন কিভাবে আসবে পরীক্ষায়? তোমাদের পরীক্ষায় এটাই আসবে। তাহলে কিভাবে হলো? এখন দেখতেছি আমরা একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে a প্লাস a ইনটু a। এখন আমরা এটা আনতে হবে কার মধ্যে থেকে? এইটা এই গ্রামারটাকে বের করে আনতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি নেই?
আমরা বুঝতেই পারতেছি যে এখানে কি আছে, এ প্লাস এ আছে প্রথমে, তার এক্স এর বদলে তো আমরা কি করতে পারবো, এ এমনি করতে পারবো। তাহলে আমরা গ্রামারটা এইভাবে নিই, এক্স, দেখো এখানে সোজা লিখছি কারণ জায়গার সংকলন হচ্ছে, তোমরা নিচে নিচে লিখবা, তোমাদের পরীক্ষায় সহজ হবে নিচে নিচে লিখলে, কারণ তোমার ভুল করার চান্সেস কম থাকবে। কেমন? এখন দেখো যে দেখো ফার্স্টে নিলাম এক্স অ্যারো দিয়ে এক্স প্লাস এক্স, এটা নিলাম। এই এক্স এর বদলে আমরা কি করতে পারি, এ বসতে পারি। কিভাবে? দেখো এক্স এর মান এও আছে, তাই না? Yes, এই এক্স এর মান আমরা এ বসাই দিলাম, কিন্তু এই এক্স টা বদলে কি বসাবো, আবার এক্স ইন্টু এক্স বলতে পারি, এক্স Yes, ইন্টু sir. এক্স বসাইলাম। কেন? আমার দরকার কি এ প্লাস এ ইন্টু এ, এই মানটা বের করা। এখন দেখো এ প্লাস এক্স ইন্টু এক্স, এখন এক্স গুলোর মানের জায়গায় আমরা এস দিয়ে বসাই দিই, তাহলে কি হচ্ছে, আমরা এই স্ট্রিংটা বা এই গ্রামারটা পাচ্ছি, বা এই ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি, তাই না? এটা কি বুঝছো? জি স্যার। একবার বুঝো, এখানে লেফট মোস্ট ডেরিভেশন কেন বলা হলো? কারণ স্যার লেফট টার্মিনালটাকে আগে আমরা রিপ্লেস করছি। এই লেফটে যে আছে সবার শেষে, মানে সবার লেফটে যে আছে তাকে আমরা সবার আগে রিপ্লেস করছি এ দিয়ে, বা তাকে সবার আগে রিপ্লেস করতে এরকম না, লেফট থেকে শুরু করতে হয়েছে। আমি এমন না যে একবার এটাই করলাম এরপরে যাই আবার এক্সট্রা আই করবো তারপরে আবার এক্সট্রা করবো, এরকম না, সবসময় লেফট থেকে শেষ করতে হবে। এটাকে বলা হয় লেফট মোস্ট ডেরিভেশন। সেম ভাবে রাইট থেকে করতাম তাহলে রাইট মোস্ট ডেরিভেশন হতো। রাইট থেকে এই সেম জিনিসটা রাইট থেকে করা যাবে না, রাইট মোস্ট ডেরিভেশন করা যাবে না। জি স্যার যাবে। দেখো তো একটু কেউ পারো কিনা, এই সেম জিনিসটা রাইট মোস্ট ডেরিভেশন লাস্টে করে লাস্টেরটাতে x ইনটু x লিখবো, যেটা লাগবে ফার্স্টে। ফার্স্টে কি দিব বলো তো, ফার্স্টে কি দিব? লাস্টেতে x ইনটু x লিখবো, এরপরে ওইটাতে আবার মানে a দিয়ে রিপ্লেস করব। বলো, আগে ওয়েট করো, ফার্স্টে বলো, ফার্স্টে কি করব, লাস্টটাতে বলো একদম লাস্টেরটাতে x এক্স ইনটু x এক্স লিখবো। অ্যারো, এক্স অ্যারো কি লিখবো ফার্স্টে? আচ্ছা x এরর x X into X. x ইনটু x, এরপরে হবে Okay, x এরর x প্লাস x ইনটু a, x প্লাস x ইনটু a, এরপরে হচ্ছে আমরা লাস্ট আবার x প্লাস a ইনটু a, এরপরে হবে লাস্টে এক্সট্রা মানে রিপ্লেস হয়ে a প্লাস ইনটু a হয়ে যায়। সুন্দর, তুমি পারো এটা, ভেরি গুড। দেখো জিনিসটা তোমার তোমাদের কেমন ভালো আছে, জিনিসটা বুঝো। তো এটা কি অ্যান্সার দিছো এখন? আব্দুল হাকিম আকাশ। 28, আগে তো 29 ছিল, তুমি এখন 28। না স্যার, আমার নাম আব্দুল হাকিম আকাশ বলছিলাম, আইডি হচ্ছে 56। 56। জি স্যার। আচ্ছা, এখানে যারা বুঝো নয় তার জন্য আবার বলতেছি, এটা হচ্ছে লেফট মোস্ট দিয়ে করা হয়েছে, একই জিনিস রাইট মোস্ট দিয়েও এই গ্রামারটা, এই ল্যাঙ্গুয়েজটা, এই স্ট্রিংটা মেক করা যায়। এখন দেখো লেফট মোস্ট আমরা করছি মানে কি, এক্স অ্যারো দিয়ে আমরা এটা নিছি ফার্স্টে, আমরা চাইলে এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো, এটা নিতে পারবো, কোনটা নিলে আমার এই স্ট্রিংটা মিট করা পসিবল সেটা আমাকে নিতে হবে। এক্স প্লাস এক্স দিলাম, নেওয়ার পরে যেহেতু লেফট মোস্ট ভেরিয়েশন বলছে, আমাকে লেফটের মানটাকে আগে রিপ্লেস করতে হবে, এই মানটাকে আগে রিপ্লেস করলাম এ দিয়ে, এই যে রিপ্লেস যে করলাম এটা লেফট মোস্টের কারণে আমরা আগে এক্সট্রা রিপ্লেস করলাম, আমরা চাইলে এটাকে আগে রিপ্লেস করতে পারবো না, এটাকে আগে রিপ্লেস করি তাহলে হয়ে যাবে এটা রাইট মোস্ট হয়ে যাবে। কেমন? কারণ আগে এটাকে করছি রিপ্লেস, তো এটা লেফট মোস্ট হয়েছে। এবার এই এক্স এর জায়গায় আমরা এখন কি বসালাম, এক্স ইন্টু এক্স বসালাম, এক্স ইন্টু এক্স। এবার আবার এই এক্সটাকে আগে করতে হবে, ভ্যালু বসাতে হবে এর, কেন আমরা লেফট মুভ করতেছি, এই তো আর কোনো ভ্যালু নাই, এর বসানো যায় না, আর আমরা বসা চাইলেও আমরা বসাবো না, কেন? কারণ আমরা স্ট্রিং চাচ্ছি যেটা সেটা পাই যাচ্ছি, এ পাইছি, পাইছি প্লাস চাইছি, প্লাস পাইছি, এখন এখানে এ বসে দিলে আমরা এই পাই যাবো। এই যে লেফট সাইড থেকে ফিল আপ করে আসতেছে এটা হচ্ছে লেফট ডেরিভেশন, রাইট সাইড থেকে ফিল আপ করে রাইট ডেরিভেশন করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে ডেরিভেশনের সংজ্ঞাটা বুঝলাম, তাই না? একটা ভ্যালু বারবার বসানোর ডেরিভেশন বলা হয়, এটা বললাম বারবার রিপিটেডলি মান বসানো। তো এটা থেকে ট্রিটা দেখি, এই যে এটাকে পার্স ট্রি বলা হয়। তো পার্স ট্রিটা কিরকম,
এই এক্স এর বদলে আমরা কি করেছিলাম, জাস্ট খালি এখানে যা করছো এটাই এখানে তুলে দেওয়া, আর কিছু না। এক্স এর থেকে আমরা কি করেছি, এক্স প্লাস এক্স প্লাস এক্স। এরপরে বসেছি কি, এক্স এর মান এই দেখো সবার লেফট এর মান হচ্ছে এ, এই যে টান দিয়ে এ বসে দিলাম। এরপরটা কি করছি, এই এক্স এর জায়গায় আবার কি করেছি, এক্স ইন্টু এক্স, এক্স জায়গায় এক্স ইন্টু এক্স বসাইলাম। কথা বুঝতেছি? এরপরে নিয়ম অনুযায়ী কি লেফট যে আছে তাকে মান বসতে হবে, এই লেফটটাকে আবার টান দিয়ে এ বসাইলাম। আবার এরপর থাকে এটা বাকি টান দিয়ে বসাইলাম। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, ইনশাআল্লাহ তোমরা পারবা। আমি এই বিষয়টা ইনশাআল্লাহ স্যার। দেখো একটু এই কোশ্চেনটা দেখো, পরীক্ষায় আসবে, এইটা না আসলেও এই টাইপের আসবে। আর কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি একটু দেখো। স্যার ইনশাআল্লাহ পারবো। এটা দেখো আমরা আরেকটা কন্টেক্সট ফিগার আমরা দেখি বা সিরিজের একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে দেখো এখানে একটা গ্রামার দেওয়া আছে, পি তো পি দিয়ে বোঝানো হচ্ছে কি প্রোডাক্ট, তাই না? পি দিয়ে প্রোডাক্ট বোঝানো হচ্ছে এই প্রোডাক্ট অনুযায়ী গ্রামারটা দেওয়া হয়েছে। তো পরীক্ষা হলে এটাকে আবার ভেরিয়েবল হিসেবে কাউন্ট করিও না, তো ভুলে পরীক্ষা যদি এরকম দেওয়া থাকে এটা বুঝতে পারে কি ইকুয়াল চিহ্ন প্রোডাকশন নাই, কিছু নাই, অ্যারো দিয়ে চিহ্ন করা হয়। ইকুয়াল জন দেওয়া থাকে তার মানে এটা একটা কি প্রোডাক্ট জন হচ্ছে, কেমন? আর দেখো এগুলো দিয়ে তখন ডিফাইন করা হচ্ছে, যেমন টার্মিনাল দেখো সবসময় থাকবে, আমরা যখন করছি সেট অফ টার্মিনালস, সেট অফ নন টার্মিনালস। তো সেট যখন উচ্চারণ করি তখন আমাদের কি হয়, কার্লি ব্র্যাকেট হয়, ঠিক আছে? আর এটা কি স্টার সিম্বল, এজন্য এখানে কোনো কার্লি ব্র্যাকেট নাই। এগুলো একটু খেয়াল রাখবা যখন দেখো কোনো খাতা যখন খুব ভালো লেখে শুরু করে, যখন সাদা খাতা কাটার সময় দুইটা স্ট্র্যাটেজি মেনটেন করার চেষ্টা করে, দুইটা বললাম স্ট্র্যাটেজি মেনটেন করার চেষ্টা করে। ফার্স্ট, যখন কোনো একটা খাতা ভালো স্টুডেন্টের খাতা আসে, মানে কি সে খুব সবকিছুতেই ফুল মার্কস পাচ্ছে, 4-4 5-5 এরকম পাইতে পাইতে দেখা যাচ্ছে তার 80% মার্ক কাভার হয়ে গেছে। যদি মিলের সাথে কম্পেয়ার করি, ধরলাম 25 সে অলরেডি পেয়ে গেছে। তো তখন সে টিচারদের ইন্টেনশন থাকে যেহেতু সেটা ভালো, তাকে সাটেল যে ভুল আছে সেটা ধরো, যেন 30-30 না হয় 29-28 হয়। দেখবো অনেক সময় তোমরা 30-30 একটু জন্য পাও না, যারা রেজাল্ট ভালো করো 29 বা 28 এরকম অনেক সময় হচ্ছে আমার একটু জন্য 29.5 পাইছি, এরকম হয়েছে কেন? স্যার শুধু শুধু বা শুধু শুধু বলবো না, আসলে আমার তো অবশ্যই ছিল। কিন্তু এটা তোমার কাছে মনে হবে শুধু শুধু নাম্বারটা কাটছে, বাট এটা আসলে শুধু শুধু না। এটা অনেক সময় যখন আপনার খুব ভালো পরিমাণে লেখা হয় তখন কি হয়, এই মনে করো স্টেট সিম্বল জায়গায় কেউ কার্লি ব্র্যাকেট দিতেছে, আমি 0.5 কেটে ফেললাম বা ওই 0.5 কেটে ফেললাম, কেন? তো সেটা অলরেডি 29 পেয়ে গেছে, তখন ওর জন্য একটু কাটাকাটি কিছু যাবে, একটু টাফ করা হয় যেন ওর বাকি নাম্বারটা 30 পাচ্ছে, তার মধ্যে ধরা হচ্ছে সে এক্সট্রাঅর্ডিনারি কিছু মিট করছে, তাই না? সে তো এই ধরনের ভুল করতে পারে না, যেখানে কার্লি ব্র্যাকেট কেন দিবে, ঠিক না? কিন্তু একই ভুল আর একজনে করলে তাকে নাম্বার দেওয়া হয়, তারপর যে মনে করো পাস করতে পারছে না, তাকে দেখা যাচ্ছে তাকে না থাক সে এমনি দেখতে পারতেছে না, আর এই কার্লি ব্র্যাকেটের জন্য কি নাম্বার কাটলো, থাক একটা যদি ম্যাথ করতে পারছো তাকে 6-6 দিয়ে দেয়। এইভাবে কিন্তু সারা অনেক সময় স্ট্র্যাটেজি দেখবো যে অনেকে পাস করার জন্য 50 পাস করছে, সেগুলো চাই না আমি। কেউ মনে করো যদি 50 পাস হয় 35 পাইছে, তো স্যাররা আগে পাস করার জন্য দেখা যাচ্ছে অন্য কিছুতে যাই লিখছে, কিছু লিখলে ভুলভাল যা আগে ছিল ওটা আবার কাইটা মনে করো 5-2 ছিল, ওটা আবার কাইটা যেহেতু লিখতে পারছে 5-3-4 দিয়ে আবার কোনো পাস করার চেষ্টা করে। আর ঠিক একইভাবে কোনো স্টুডেন্ট যদি নাম্বার ভালো করে তো করবে তোমাদের কি হয়। তো এইগুলো হচ্ছে খাতা কাটা স্ট্র্যাটেজি যেগুলো টিচাররা মেনটেন করে, তাদের ইচ্ছা 30 পাওয়া, বা এরকম ইন্টেনশন যাদের আছে তারা অবশ্যই চেষ্টা করবা যেন সামান্য কোনো মিস্টেকও না থাকে, কেমন? এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা দেখি জি স্যার। গ্রামার দেওয়া হয়েছে এস অ্যারো এস এস, এরপরে যে গ্রামারটা দেওয়া হইলো এটার সাপেক্ষে আমাদের কি করতে বলা হয়েছে, একটা স্ট্রিং দেওয়া হয়েছে, বলছে এটা কি মিট করে কিনা দেখানোর জন্য। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা কি কি এ বি এ বি বি, এখন দেখো এ আর বি থাকবে লাস্টে, কোনো বুঝতেছি কেমন? তার দেখো এটা কি কোনো এপসিলন, এপসিলন মানে কি কোনো কিছুই না,
কেমন এসএলএমকে কাউন্ট করা হয় না, ট্রিম গঠন করার সময় এসএলএম কাউন্ট করা হয়নি। তো আমরা একটু খেয়াল করি এখানে এই গ্রাউন্ডটা মিট করে কিনা। তাহলে এস থেকে আমরা বড়তে জোন দিলাম, নেওয়ার পরে এখন আমার দরকার কি এ আর লাস্টে কি দরকার বি দরকার। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই এসটাকে আবার রিপ্লেস করি তাহলে কি হয়, এ এস বি। দেখো এটাকে আমরা কি করলাম, রিপ্লেস করলাম। এখন দেখো লেফট মোস্ট অথবা রাইট মোস্ট কোনো কিছু বলা হয় নাই। কোনো কিছু যখন বলা হবে না, লেফট মোস্ট ডেরিভেটিভ বা রাইট মোস্ট ডেরিভেটিভ, তখন ইচ্ছা মতো ডেরিভেশন করবা, করে যেটা তোমার জন্য সুবিধা হয় সেইভাবে তোমার ল্যাঙ্গুয়েজটা মিট করার চেষ্টা করবো। আবার যদি শুরু করে আমি দেখা যাচ্ছে পৃথিবীতে এরকম আসে যে মিট করতেছে না, তুমি তো পুরো মিট করা দিচ্ছ, সাধারণ পরীক্ষা যেটাই দেওয়া হয় সেটা মিট করতে, তারপর চান্সেস থাকে পরবর্তীতে মিট করতেছে কিন্তু তোমার উচিত হচ্ছে কি ফোন যাচাই করা। না তুমি একটা সিকিউরিটি অ্যাপ বানাইছো যেখানে পাসওয়ার্ড যে যা ইচ্ছা দিচ্ছে তুমি সে লগ ইন, কেমন? তো এটা তো আইডিয়াল না। তো খেয়াল রাখবা যে যেটা বসাচ্ছ এটা আদৌ গ্রামার মিট করতেছে কিনা। দেখো প্রত্যেকটা ডেরিভেশন করার পর লাস্টে আমরা কি পাচ্ছি, এই স্ট্রিংটা পাচ্ছি। এই ডেরিভেশনের কেউ বুঝো নাই, এমন কেউ আছো বা কারো অন্য কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেটেড? দেখো আমি ডেরিভেশনটা দেখো আমার পাঁচ স্ট্রিং এর আশা করি আমার সব বুঝতেছো। দেখো এই আমি যা যা করছি এগুলো অবশ্যই অবশ্যই তাই বা এখন তো পার্ট সিরিজ একটু খেয়াল করো। পার্ট সিরিজের সবচেয়ে সহজ, তুমি যদি ডেরিভেশনটা ভালো করে লেখো, ডেরিভেশনটা ভালো করে লিখে পার্ট সিরিজ করা কোনো কিছু না, জাস্ট এখানে যা করছো এখানে টাকা পয়সা দিবে। এস থেকে কি লিখছে, ডাবল এস দুটো দিচ্ছে, এস থেকে দুটো এস। তারপরে এই এসটা দেখে, এই এসটা দিয়ে কি আসছে, ফার্স্টে কিন্তু তোমরা দেখো বলা হয়েছিল যে কোন ডেরিভেশন বলা হয় না, লেফট নাকি রাইট মোস্ট, তাই ওরা সবগুলো একসাথে দেওয়া হয়েছে এখানে, তুমি চাইলে এবার দেখাতে পারো। যদি রাইট মোস্ট আগে বলা হতো বা লেফট মোস্ট আগে বলা হতো তাহলে ফার্স্টে তো ওইভাবে দেখানো দরকার যে আমরা আগে এটা ক্লিয়ার করছি তারপর এটা, অথবা আগে এটা ক্লিয়ার করছি তারপর এটা, যেটা ইউজ করা হয় নাই। আমি কি করতেছি, এই এস এর বদলে কি বসানো হয়েছে, এ এস বি, এ এস বি। দেখো এ এস বল করতে হবে না, বুঝছো? এই এস টা বদলে কি বলছি, এ এস বি, এ এস বি। আর বাকি এস টা তো ছিল এখানে গেল। এরপরের জায়গায় দেখো কি বসাচ্ছি, এই এসটার জায়গায় এপসিলন বসাচ্ছি কেন, আমার এখান থেকে দরকার নাই। কেন দরকার নাই একটু খেয়াল করো, এ বি দরকার, এ বি পাইছি। এখন দেখো এই এসটা থেকে আমরা কি বসালাম, আবার এ এস বি বসাইলাম। এখান থেকে আমরা কি করছি, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবো। এখানে একটা কেউ কোশ্চেনটা করা উচিত ছিল, আহ বুঝছো কিনা নাকি না বুঝে চুপ করা যায় না। কোনটা স্যার? এইখান থেকে এই টার্মসটা যখন আসছে এখানে একটা এস নাই, নাই কেন? ভেরি গুড, বুঝলে ফাইন। তার মানে দেখো এপসিলন মানে কি ও কোনো ভ্যালু বহন করছে না, তাই ওকে সরাই ফেলতে পারতেছি, তাই এই জন্য এসটা নাই। ঠিক আছে, দেখো আমি জানি যে আমি যখন প্রশ্ন করছি আমাদের 40 সেকশন ছিল, ওখান থেকে আমরা বেরিয়েছি 26,000 জন বেরিয়েছি, ম্যাক্সিমাম ড্রপ হয়ে গেছে বা কোনো হচ্ছে মাস্টার দিকে জন্য অনেকে লোডেড কোর্স নিয়ে পাশ করে যেতে পারছে না, হলে হয়তো বা আর কম 20 জন বের করতে কিনা সন্দেহ। তো সেখান থেকে রেজাল্ট ভালো ছিল 4-5 জনের, ওখান থেকে 4-5 জন স্কলারশিপ চলে গেছে, আইটি ফার্মে ঢুকতে পারছে 2-3 জন, 3 বা 3-4 জন, ওভারঅল 40 জন থেকে। এটা রিয়েলিটি বলছিলাম, তোমার ক্ষেত্রে আছে তো কদিন পরে এটা মিট করবো, এই সিচুয়েশনে করবো সিরিয়াসলি, এটা যখন উঠবা তখন দেখবো যে দিশাহারা ফিল হচ্ছে, তারা সিরিয়াস না এখন। কারণ যারা সিরিয়াস তারাও ফ্রাস্ট্রেশন থাকে, কারণ তোরা ফিল করে জানলে এত কষ্ট করলাম দিন, কি রেজাল্ট পাবো কিনা বা কি করবো বা কাজও কিছু হবে কিনা ঠিক মতো। তো সবার জন্য বলতেছি একটা সেকশন থেকে, মানে এটা শুধু আইএসসি বলে বলবো না, সব জায়গায় থাকলে জিজ্ঞেস করবা দেখবেন
যে একটা 40 জনের ব্যাচ বা 40 জনের সেকশন থেকে 10 জন বেশি ভালো করা সম্ভব না বা এর চেয়ে বেশি ভালো করে না। তার মানে এই না যে বাকি 30 জনের ব্রেন উচিত না বা বাকি 30 জন চেষ্টা করে না, অথবা ওরা অন্য কোনো কিছু বিজি থাকে, অথবা ওদের কাছে এটা সামহাও একটা পর্যায়ে যায় ফিল হয় যে এটা ভ্যালুলেস, এটা না করে আমি অন্য কিছু করবো, আরো ব্যবসা করি অথবা অন্য কিছু। তো একের জন্য কাছে একটা মিনিং রাখে। তো চেষ্টা করবা তোমার কাছে আসলে কোনটা ইম্পর্টেন্ট, কিন্তু যদি এটা আসলে এই দিকে ক্লিয়ার করতে চাও বা এটা ভালো কিছু করতে চাও, ওই 10 জনের মধ্যে তুমি থাকো বা ওই 5 জনের মধ্যে তুমি থাকো, অন্ততপক্ষে নিজের পজিশনে ঠিক রাখবা যেন অন্ততপক্ষে 4 বছর পর শেষ করার পরে এমন কি না হয় আল্লাহ আমি কি করলাম, বা যে আমি আরেকবার সুযোগ পাইতাম হয়তো ভালো করতাম। আসলে আরেকবার সুযোগ কেউই কোন জায়গাতেই পায় না। তুমি আরেকবার সুযোগ কখন পাওয়া জানো? তখন তুমি ওই জায়গাটাতে আদৌ আসো, ওই জায়গাটা পার করে ফেললে আরেকবার সুযোগ পায় না। তুমি যদি ইসলামের সাথে কমপ্লিট মিলাও তাহলে বুঝবা যে তুমি দুনিয়াতে একটা ভুল করলে তোমার সুযোগ আছে মাফ চাওয়ার, বারবার ভুল করলে মাফ চাওয়ার সুযোগ আছে, কিন্তু পিরিয়ডটা মানে দুনিয়ার পিরিয়ডটা শেষ করে ফেললে আগে যেরকম দুনিয়ার পিরিয়ড করার সুযোগ নেই। ঠিক সেরকম তুমি ভার্সিটি লাইফটা তুমি শেষ করে দিলে, এরপর আমার ভার্সিটিতে ব্যাক করে ক্যারিয়ার ঠিক করে জবে ঢোকাটা বা একটা স্কলারশিপ ম্যানেজ করে বাইরে যাওয়াটা, অথবা ভালো কোনো কিছু করতে চাওয়াটা খুবই ডিফিকাল্ট, অনেকটা অসম্ভব মতোই। তো চেষ্টা করবা এখন পর্যন্ত যদি কেউ ভুল রাস্তায় থাকো বা কারো রেজাল্ট খারাপ, অথবা কেউ প্রবলেম সলভিং করো না, অথবা ডেভেলপিং করো না, বা এক্সট্রা কোনো যোগ্যতা অর্জন করো নাই, কোনো স্কিল সেট করো নাই, তাদের এখনো সুযোগ আছে। তোমরা এখনো মানে তোমাদের ইউনিভার্সিটি দুনিয়াতে আসো, এখনো তবা করে খাবার শুরু করার সুযোগ আছে। তো ওইটা কাজে লাগাও, স্বীকার করে ভালো কিছু করার চেষ্টা করো। এটা আমি তোমাদের জন্য হাম্বলি রিকোয়েস্ট থাকবে। এর কারণ হলো আর 2 সেমিস্টার পার হলে তখন রিয়েলিটিতে তোমরা ক্লাস আরো শুরু করবে, তখন এটা নিতে পারবে না যারা প্রস্তুত না, দেখবা অনেক ডিফিকাল্ট ফিল হবে তোমাদের জন্য। এটা তোমরা 7-8 সেমিস্টারে বড় ভাইরা তার সাথে তোমাদের ভালো সম্পর্ক থাকে এবং সে যে সিরিয়াস স্টুডেন্ট হয় এবং তোমার সাথে তার সম্পর্ক ভালো থাকে, কখনো আড্ডা দিতে বসলে সিচুয়েশন যদি ভালো থাকে তখন জিজ্ঞেস করবে, ওদের মানসিক অবস্থাটা খুবই টাফ থাকে। আর যারা আউটগোয়িং তারা তো আরো ডিফিকাল্ট সিচুয়েশন হয়, কারণ কি অনেকে তারা আহ, অনেক ভালো স্টুডেন্ট দেখছি আমি, তাদের স্কলারশিপ হওয়ার আগ পর্যন্ত তারা এত মানসিকভাবে বিপর্যস্ত ছিল যা মেনে নেওয়া তো মানে এমন না যে রেজাল্ট ভালো করলে বা স্কিল ছিল, স্কিল সেট থাকলে যে মানে মানুষের কাছে ভালো থাকবে এরকম না। কিন্তু তার যে চেষ্টা করতে হবে তখন, কিন্তু তার স্কিল নাই, রেজাল্টও ভালো নাই, কোনো কিছু ঠিক নাই, ও কি করবে? চেষ্টা করার সুযোগ নাই। কারণ চেষ্টা করতে পারাটাও একটা যোগ্যতার ব্যাপার, তাই না? তুমি যে আমাকে একটা সিভি দিলা, বলবা স্যার আমি জব পাচ্ছি না, লাস্ট 5 মাস ট্রাই করছি, 2 মাস 3 মাস ট্রাই করছি, আপনি একটু আমাকে রেফার করেন। তোমার সিভি যখন দেখবো, আমি যেটা জায়গায় রেফার করবো, এই সাহসটাও পাইতে হবে তোমার সিভিটা দেখে, তাই না? বা তুমি জানাই জি স্যার। ওকে একটু হেল্প করেন, আমি তো আমার দরকার একটা জব, কিন্তু 5 মাস ধরে বসে আছি, তখন স্যার কখন তোমাকে হেল্প করবে? যেমন দেখো আমি অনেস্টলি বলছি, আমার বের হওয়ার আগেই, আমি 30 সাবমিটের আগে আল্লাহর রহমতে আমার জব ছিল। তা আমি অহংকার করে বলছি না, যে কেন বলছি জানো, এটা আমার স্যার, আমি এখনো আমার স্পষ্ট মনে আছে, আমার কয়েকটা স্যার আমাকে আমার সিভি ড্রপ করছে এবং আমাকে জোর করে পাঠাইছে যে যা ওইটা স্যার আমি 30 সাবমিট দিলে এখনো, আর আমি স্যার জব করবো না স্যার, আমি বাইরে যাবো না, ও একটা পারমিশন করতেছে স্যার, আমি স্যার না বাইরে যাবো, তার আগে একটা জব একটু মানে অনেকটা এরকম দেখো অসম্ভব এরকম ছিল যে মানে পারতেছে না যে আমাকে ঠিক আছে ভাই। তো তুমি অন্তত এই পজিশনে না থাকলেও অন্তত এটা চেষ্টা করো যেন তুমি কাউকে সিভি দিলে সে যেন খুব স্বাচ্ছন্দ্য করে সিভিটা ফরওয়ার্ড করে, খুব স্বাচ্ছন্দ্যের সিভিটা রেফার করে, কেমন? অন্তত ওকে নিজেকে এই পজিশনে রাখার চেষ্টা করো, এটা লাইফে কাজে লাগবে। শুধুমাত্র যে জব পাওয়ার জন্য ব্যাপারটা এরকম না, এই যোগ্যতা থাকাটা ইম্পর্টেন্ট, তোমার মানসিক ভারসাম্য রাখার জন্য অনেক সহায়ক। আচ্ছা, আমরা একটু ঢুকি আমার পড়াশোনা। দেখো একটা গ্রামার দেওয়া হয়েছে, এই গ্রামারটা দেওয়ার পরে পরীক্ষা, এটা তোমার পরীক্ষায় আসছে মেবি, আমি ওখান থেকে নিয়েছি, তোমাদের মিড টার্ম কোশ্চেন থেকে নিয়েছি, এটা যত সম্ভব আমার মনে করতেছে না, sure, তারপর ওটাই হবে। তো এটা দিয়ে গ্রামারটা দেওয়া হচ্ছে, আমাদের এখন বলা হচ্ছে কি
সিনট্যাক্স ট্রি গঠন করার জন্য একটা পার্টস ট্রি কল করা যায়। তো দিছি এই কারণে তোমাদেরকে অনেকে পরীক্ষা দেওয়া কনফিউজ হয়ে যাবে। পার্টস ট্রিটা কি হয় সাধারণত এই গ্রামার থেকে করা হয়, আর সিনট্যাক্স ট্রিটা করা হয় এই গ্রামার আউটকাম। এই দেখো আউটকামটা কি ছিল, 9 - 5 + 2। কথা বুঝতেছো? আমাদের ইয়েস স্যার, বুঝতেছি। হইছে এই গ্রামারটা দেওয়া হয়েছে। আচ্ছা আমি এখানে ল্যাঙ্গুয়েজটা লিখে নিই। স্ট্রিংটা কি হবে, 9 - 5 + 2। এটা কি আমার স্ট্রিং। এই স্ট্রিংটা কি না এটা জানতে চাওয়া হয়েছে। তো তোমরা তো সবাই ডেরিভেশন পারো, এর থেকে ডেরিভেশন করে এটা বের করতে পারবো না? অবশ্যই পারবো পারবো স্যার। হ্যাঁ, এরপর তো ফার্স্ট ট্রি যখন করতে বলা হবে এটাও পারবা। এটা তো এটা আবার 1 নম্বর বা 2 নম্বর জন্য আসতে পারে। সেটা কি সিনট্যাক্স ট্রি। সিনট্যাক্স ট্রি কি, জাস্ট ওই ডাইরেক্ট স্ট্রিংটাকে ট্রির মাধ্যমে দেখানো। এটা কি করা হয়, তাকে তুমি প্রায়োরিটি বেশি দিচ্ছ, আগে প্লাসটার কাজ হবে নাকি মাইনাসটার কাজ হবে নাকি গুণের কাজ হবে নাকি ভাগের কাজ হবে, সেই অনুযায়ী মানে কিভাবে সলভ করবো। তো মাথায় রাখবা ট্রিটা সলভ করা হয় বাম সাইডে নিচ থেকে উপর দিকে। কেমন? নিচ জি থেকে স্যার। উপর দিকে। এটা মনে হয় লাস্ট ক্লাসেও অনেক কেউ সিনথেটিক অ্যানালাইজারে করছে ওইটা আর কি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রেসিডেন্সি ফলো করে। কেমন? তাকে তুমি কিভাবে মানে অগ্রাধিকার দিচ্ছ। তা 9 - 5 + 2, আমরা 9 5 + 2 আর করবো না, আগে আমরা 9 - 5। এই জন্য 9 - 5 দেওয়া হয়েছে, তারপর যা পাবো এটাকে 2 প্লাস তারপরে করবো। স্যার অনেক সময় তো যোগের কাজও স্যার আগে করে না? হ্যাঁ, এখানে একটা মজার বিষয় কি বলতো, যোগ বিয়োগের কাজ তুমি যে কোনো কাজ যে কোনো যেকোনোটা করা করলেই যায়। হবে। হ্যাঁ, কিন্তু আমরা একটা সৌন্দর্য মেনটেন করার জন্য সবসময় কি করবো, যদি দেখি একটা ইকুয়েশনে শুধু যোগ বিয়োগ দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এই সাইড থেকে সলভ করতে, অথবা লেফট মোস্ট অথবা রাইট মোস্ট থেকে সলভ করতে। এবং Yes, sir. ট্রিটা সুন্দর হবে। কিন্তু যদি যোগ গুণ ভাগ চলে আসে তখন তো আমরা জানি গুণ ভাগকে আগে প্রায়োরিটি দিতে হবে। কেমন? জি স্যার। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি আসবে এই টপিকটা অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি আগে এটা জানি। তখন একটা গ্রামার থেকে দুইটা ট্রি গঠন করা যায়। কথা বুঝিও আমি কি বুঝাচ্ছি। এই ম্যাথটা কিছুক্ষণ আগেও সলভ করছে, a + a * a। তখন তোমরা যখন ডেরিভেশনটা করছো, এই দেখো এটা কি ছিল, এই জন্য আমি ওইখানে দেই নাই। এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন করছিলাম না, দেখো লেফট মোস্ট ডেরিভেশন আর এটা কি, এই দেখো এটা রাইট মোস্ট। এটা না, এটাও লেফট মোস্টই করা হয়েছে, বাট আমরা কি করছি সেকেন্ড লেফট মোস্ট বলা হয়। একটু মাথায় রাখো যে পরীক্ষা সম্ভব আমাদের মিডিয়া যদি নাও আসে, হয়তো বা কখনো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই টার্মসটার সাথে পরিচয় দিতে পারো যে সেকেন্ড লেফট মোস্ট। এটা হচ্ছে লেফট মোস্ট, সেকেন্ড লেফট কোনটা, এটা না? জি স্যার। রাইট মোস্ট তো এটা, তাই না? সেকেন্ড লেফট মোস্ট, সেকেন্ড লেফট মোস্ট করা হয়েছে। কিন্তু একটা জিনিস বুঝো, তারপরও আমরা একই স্ট্রিং পাইছি। এখন ট্রি করতে যাই, দেখতেছি দুইটা ট্রি কি সেম লাগতেছে তোমার কাছে? কারোর কাছে কি দুইটা ট্রি সেম লাগতেছে? নো স্যার। না, একই গ্রামার, একই স্ট্রিং, কিন্তু দুইটা ডেরিভেশনের জন্য দুইটা ট্রি পাইছি। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। যাচ্ছে অ্যাম্বিগুয়াস আছে। তো তাহলে পরীক্ষায় তো অনেক বসতে পারে যে এরকম একটা গ্রামার দেওয়া হইলো, গ্রামারটা দিয়ে একটা স্ট্রিং দেওয়া হইলো, ফার্স্টে বলা হইলো যে এটা কি অ্যাম্বিগুয়াস কিনা, তারপরে এই স্ট্রিংটা আনা সম্ভব কিনা, এটা একটা চিন্তা দেওয়া থাকবে। পার্টস ট্রি গঠন করো, তা তুমি ফার্স্টের অ্যান্সারটা ফার্স্টে না লাস্টে দিতে পারো চাইলে। কেন? আগে তো তুমি আগে ট্রিটা গঠন করতে হবে, তাহলে লাস্টে লিখবে এটা এটা ট্রি পাইছি, তাই না? এবার সুন্দর হতে অ্যান্সারগুলো করবা। পরীক্ষা দেখবে যে এইটা মাস্ট আসবে কোশ্চেনটা, আরো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো এটা বুঝছো কিনা। অ্যাম্বিগুয়াস মানে স্যার এটা যদি স্যার আমরা যদি একজন বলো সমস্যা বলো। স্যার সেকেন্ড ওই যে স্যার সেকেন্ড লেফট মোস্ট দিয়ে করছেন এটা, আমি স্যার যদি বাই চান্স যদি স্যার এটা যদি রাইট মোস্ট দিয়ে একটা করা যায় এবং একটা লেফট মোস্ট দিয়ে করে, তাও তো স্যার মানে এমবিকিউ। হ্যাঁ, সমস্যা নেই, তুমি যেটা ভালো ফিল করো সেটাই করো, সমস্যা নাই। আমার মতোই করতে হবে ওটা এরকম না। এটাই তো সায়েন্সের সৌন্দর্য, এক একজনের অ্যান্সার এক এক রকম, কিন্তু এমন হতে পারে সবার অ্যান্সারই সঠিক। জি স্যার বুঝতে পারছি। একজন কি বলতেছিল?
স্যার এটাই বলতে চাইছিলাম স্যার। তো তোমরা চাইলে রাইট মোস্টও করতে তোমরা পরীক্ষা হলো এটা তোমাদের সুবিধার জন্য একটা কাজ করতে পারো, লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন এটা করে যদি অ্যাম্বিগুয়াস পাও তোমার যদি অ্যাম্বিগুয়াস আছে, কেমন? স্যার এইটা দুই রকম করে মিলাই দিলে মিল আসলেই বলবো যে স্ট্রিংটা মিলে কিন্তু ট্রিটা হচ্ছে দুই রকম, তাহলে অ্যাম্বিগুয়াস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আমি তোমাদের একটা বই দিব, তোমার যে তোমার সুযোগ, তোমার তো আসলে বই পড়ার ওরকম অভ্যাস নাই, আমি যতটুকু দেখলাম এই পর্যন্ত, কিন্তু তুই একজন পড়ে ওরা বই খুঁজে অনেক সময়, তাই আমি তারপর বইটা দিব, একটু পাতা উল্টাই দেখো, বই বলতে পিডিএফ দিব, একটু স্ক্রল করে দেখবা, দেখবো অনেক সুন্দর সুন্দর কয়েকটা জিনিস ইনফরমেশন মাথায় ঢুকবে, ওগুলো পাইলে তোমাদের জন্য কেউ যদি রিসার্চ রাখতে চায় মানে আগ্রহ থাকে, ওদের জন্য একটু সুবিধা হবে যে আচ্ছা রিসার্চ থাকলে তোমার বই পড়ার প্রসেসটা ভালো। আচ্ছা, আমরা একটু রিয়েল লাইফ কিছু প্রবলেম দেখি যেটা তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এই জিনিসটা আমরা পারবো কিনা একটু দেখো তো, অনেস্টলি গ্রামার পারপাস কি কিছুক্ষণ আগে যে বলছো, ও দেখো অলরেডি পাই গেছো নাম্বার এটা। তার দেখো এটা কি বলতেছে, অ্যাম্বিগুইটি আছে কিনা, তার এটা কি করবো, অ্যাম্বিগুইটি আছে কিনা চেক করতে কিভাবে, এই মাত্র দেখলাম আমরা। এরপর দেখো লিখছি কি ambiguous কিনা, জাস্টিফাই করে অ্যানসারটা ঠিক আছে কিনা, এই দেখো এই স্ট্রিং একটা স্ট্রিং দিছে, এই স্ট্রিংটা জাস্টিফাই করে কি না, হ্যাঁ এটার মতো জাস্টিফাই করা যায় কিনা, তার নিচে কনস্ট্রাক্টর সিনট্যাক্স ট্রি, সিনট্যাক্স ট্রি কোনটা বুঝছো তো? জি স্যার। ওই যে দেখালাম যে ওইটা সিনট্যাক্স ট্রি, সিনট্যাক্স ট্রি এটা আঁকাইও না আবার, এটা পার্টস ট্রি, এটা সিনট্যাক্স ট্রি। দেখো কিছু বলে এখন আমাকে স্যার আমি বড়টা করছি আমাকে নাম্বারটা বলছি, এখন বলো। স্যার এখানে মানে যে স্ট্রিংটা জেনারেট করতে হবে এটা কি সিনট্যাক্স ট্রি থেকে বের করতে হবে নাকি বলে যায় আগে যেটা দেখাইছেন এটাতে এটা তোমার তো, এটা তো তোমার এটা তোমার কি স্ট্রিং, ওই স্ট্রিংটা কিভাবে তুমি সলভ করবা সেটা দিচ্ছে, তোমরা তখন 9+9 করবা নাকি 5+2 করবা, এটা তুমি ট্রি করছো কেন, ট্রিটা দিচ্ছে। স্যার ওই মানে আমাদের স্ট্রিংটা বলে দিবে না মানে এটা বের করো। হ্যাঁ 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 বলছে তো, ম্যানেজার স্ট্রিং বলছে তো, এই যে আচ্ছা হ্যাঁ তার আগে এটার পার্সটি করে সেখান থেকে না সিনট্যাক্স এটা করবো, চাই নাই, এটা ডিরেক্ট সিনট্যাক্স দিলে হবে। এটা তো পার্সটি লাগবে, যেটা এখানে দুটো স্ট্রিং আছে, খেয়াল করছো তোমরা, স্ট্রিং দেখো দুইটা, এটা একটা এটা একটা, এখন বুঝতেছো ব্যাপারটা, বুঝতেছো? এটার জন্য অ্যাম্বিগুইটি আছে কিনা এটা জিজ্ঞেস করতে মানে চাইছে জানতে, জাস্টিফাই করতেছে কিনা জানতেছে, কিন্তু এটার জন্য কিছুই চাই না, এটা জাস্ট সিনট্যাক্সটা করে দিলে হবে, কারণ কিভাবে সলভ করবো এটা জাস্ট করে দিলেই হচ্ছে। তাহলে দেখো একটা প্রবলেম, আচ্ছা এই দেখো ধরুন তোমাদের কোশ্চেন থেকে দিয়েছি, এই দেখো, এটা তোমাদের কোশ্চেন থেকে দিয়েছিলাম আর কি, এটা হ্যাঁ এটাই সেম কোশ্চেন, এটা আছে কিনা আসলে পারবো, কেমন পারবো তো নাকি? জি স্যার জি স্যার। জি স্যার। স্যার এখানে লাস্টে একটা প্রশ্ন বলছেন স্যার, ওই যে জেনারেট দ্য লেফট মোস্ট এন্ড রাইট মোস্ট ডেরিভেশন ফ্রম দ্য ইনপুট স্ট্রিম মানে লেফট মোস্ট রাইট মোস্ট যেটা করছি আমরা ওটাই, এই যে এখান থেকে একটা নিবা, আচ্ছা এই স্ট্রিংটার জন্য বলছে। আচ্ছা এটা হচ্ছে স্ট্রিং, আর এটা আমার কি পুরোটা গ্রামার, দেখো কনফিউজ করো না, এটা হচ্ছে গ্রামার আর এটা স্ট্রিং, এই স্ট্রিংটা এই গ্রামার মাধ্যমে জাস্টিফাই করা যায় কিনা, মানে এই গ্রামার থেকে স্ট্রিংটা আনা যায় কি না, এটা তোমার কেমন। এখন এখানে আনার জন্য অনেকগুলো নিয়ম আছে, লেফট মোস্ট করতে পারো, রাইট মোস্ট ডেরিভেট করতে পারো, অথবা যে কোনো ইচ্ছা সেটা করতে পারো, কিন্তু এখানে যদি বলে দিছে লেফট মোস্ট এবং রাইট মোস্ট করতে, তোমাকে লেফট মোস্ট এবং রাইট মোস্টই করতে হবে, এবং তোমার কোনো চয়েস নাই, কেমন। কিন্তু তুমি যদি এগুলো না বলা থাকে, লেফট মোস্ট রাইট মোস্ট কিছু না বলা থাকে, তাহলে তুমি তোমার মতো যা ইচ্ছা সেভাবে ডেরিভেশন করে এই স্ট্রিংটা আনলেই হয়েছে, কেমন। জি স্যার। সেম কোশ্চেন এখানে, এটাতে সব এটা দেখে কোনো অনেক ভয় পেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, সবকিছু আগের মতো আমরা যা করছি এগুলো একটু দেখবা। তো আলহামদুলিল্লাহ আমরা সেগমেন্ট ফুল কমপ্লিট করছি। স্যার ওই লাস্টে একটা প্রশ্ন দেখাইছেন না, ওইখানে স্যার একটা প্রশ্ন স্যার কনফিউজ। হ্যাঁ বলো। এখানে স্যার এই যে if else conditional statement of C programming language using appropriate grammar মানে
আচ্ছা, পরবর্তী কোশ্চেনে পড়ো, বাংলা পড়ো, জোরে পড়ো। Define syntax directed translation of if else conditional statement of C programming language using appropriate grammar. What is the main factor to identify the types of grammar? দেখো এখানে জাস্ট তোমাদের একটু খুব কনফিউজ করা হয়েছে, হ্যাঁ, আর কিছুই না। তোমরা একটু এটা ঘাটো, এটা একদম খুবই সিম্পল একটা জিনিস, একটু টাইম দাও। মানে এটা তোমাদের জাস্ট ভয় দেখানো হয়েছে, আর কিছু না। মানে হয় না অনেক সময় কোশ্চেনটা একটু বড় করলে স্টুডেন্ট একটু ঘাবড়ায় যায়, ওইরকম টাইপ আর কিছু না। তারপরটা দেখো, হোয়াট ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ আইডেন্টিফাই। দেখো এটাও দাও জাস্ট, মানে গ্রামার কিভাবে এটা কি মানে ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে লিখে ওইটা বলছে নাকি স্ট্রাকচারটা? দেখো একটু বুঝো এখানে কি করা হয়েছে। এখানে ইকুয়ালস কি দেখো তো, ডিফাইন সিনট্যাক্স ডাইরেক্টলি, ডাইরেক্টেড কি লিখছে Translation. বড় করে। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, ইফ এলস কন্ডিশনটা সি প্রোগ্রামে আমরা যা করি সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট গ্রামারের মাধ্যমে, এই যে এখানে যে গ্রামার দেওয়া হয়েছে এখানে ইফ স্টেটমেন্ট কোনটা বলতো এই স্যার গ্রামার। ওই গ্রামার যদি এস হয় তাহলে এম হবে, এম হলে পিপি জেনারেট হবে, এটা বলছে তাই না স্যার? না না বুঝিনি কোনো কথা, আবার বলুন। মানে ডিগ্রির জন্য স্যার এস ভেরিয়েবলের জন্য এম জেনারেট হবে, হ্যাঁ, তারপর এম থাকলে পিবি জেনারেট হবে, এম এ থাকলে পি দেখো বি এখানে জেনারেট যে হবে। এটা না, এটা তো তুমি ভেরিয়েবল ট্রান্সলেশন দেখ, এস এস এর মান এক্স, তুমি যদি এখন ডিপেন্ড করতেছে কোন ল্যাঙ্গুয়েজ তুমি ডিপেন্ড করতেছো একটা স্ট্রিং এর উপরে, ইফ ওই স্ট্রিংটা ওইটা হয় তাহলে এটা, আর না হলে এলস কি এটা। এস এর মান তো এই দুটো না, আবার ঠিক একইভাবে এর মানটা দেখো, এ ছোট থেকে বড় থেকে অথবা এপসাইলন, তখন হচ্ছে ইফ ওই স্ট্রিংটা যে থাকবে সেটা। তারপরে এখানে তুমি যখন ল্যাঙ্গুয়েজটা লিখবা এটা জাস্ট ফরম্যাট ডেফিনিশন লিখবা, এটা থেকে বলবে যে একটা স্ট্রিং এর উপর ডিপেন্ড করতেছে আমার গ্রামারটা কোনটার জন্য কি করবে। যেমন তোমরা এখানে এ এ প্লাস এ ইনটু এ পাওয়ার জন্য আই কোনটা বসালে পাবা, এটা তোমরা তো ডিপেন্ড করতেছো না, মাথা মাথা রাখতেছো না যে এক্স প্লাস এক্স আগে বসাই। এখানে যদি তুমি এক্স এর জায়গায় এ বসে দাও তাহলে তো শেষ, এটা পাবা জীবনে পাবো না। না স্যার, তাহলে তোমার এই আমার আগে এ লাগবে এরপর প্লাস লাগবে, তাহলে আমরা কি করতেছি এক্স এর মান হচ্ছে এটা, তাই না? ইয়েস স্যার। এই যে একটা সি প্রোগ্রামের ইফ এলস, এটা তুমি এই গ্রামারটাতে একটা মিলাইলা, এটাই কেমন। এটা সুন্দর ফর্মাল ডেফিনিশন লিখবে। আমি তোমাকে বুঝাইছি, বোঝানোর ভাষায় লিখে লিখবে না, পরীক্ষা লেখার সময় অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ লেখার চেষ্টা করবা। মানে স্যার জাস্ট ইফ এলস এর মধ্যে ওই যে গ্রামার গুলা লিখে দিয়েছে। এই ইফ এলস এর মাধ্যমে গ্রামার কিভাবে বোঝানো হচ্ছে। তাহলে এখন আমাদের আর কোনো অপশন আছে? স্যার আর লাস্টে তো গ্রামার টাইপ গুলো আইডেন্টিফাই করতে হবে না স্যার? হ্যাঁ, গ্রামার টাইপ গুলো আইডেন্টিফাই করতে বলেছে। ওই যে 7 ধরনের গ্রামার আছে, টাইপ 0 1 2 3। হ্যাঁ, এই যে দেখাছিলাম না কাগজগুলো আর কি, এই যে, ঠিক আছে। স্যার না, এখানে তো স্যার আমরা টাইপ গুলো আইডেন্টিফাই করতে হবে স্যার, গ্রামার। এটা লেখা, এটা তো জানতে হবে আগে, এটা যখন জানতেছো তখন তুমি টাইপ গুলো পারতেছো, তাই না? জি স্যার। আরো কোনো কোশ্চেন আছে? আমি তোমাদেরকে ইয়া দিব, আগে থেকে একটু বলে রাখি, আমি তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন অ্যাসাইনমেন্ট দিব, কেমন? আমি কিছুদিন পর আমি সময় পাচ্ছি না তো ওটা লিখে দিব যে তোমাদেরকে কোনগুলো করতে হবে প্রিভিয়াস কোশ্চেন। যেহেতু আমরা মোটামুটি দুটো সেকেন্ড শেষ আর লাস্ট সেকেন্ড আছে, ওটা ইনশাআল্লাহ একদিন দেখলেই আমরা ফাইনাল মিডটার্মের জন্য প্রস্তুত হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি তোমাদের চেষ্টা করছি ফার্স্ট ক্লাসে 10 নম্বরের যে কোশ্চেন আসবে সেটা দেখাই দেওয়া, এবং আজকে যে জায়গায় সেখান থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে, লাস্ট সেগমেন্টে দেখো ওটা থেকে 10 নম্বর করে 30 নম্বরের কোশ্চেন থাকবে। এবং আজকে যে সেগমেন্টে দেখাচ্ছি এখান থেকে 10 থেকে 15 আসতে পারে মাঝে মধ্যে, কেমন ক্ষেত্রে সেটা 15 নম্বর আসে, তো ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপরে। তো তোমরা আশা করি আমি তো যারা করছো তারা শুধু বুঝে থাকো, তারা আশা করি 20 নম্বর একটা ভালো কিছু তারপর আমি স্লাইডটা যখন দিব তোমরা এটা ক্লিয়ার করে দেখবা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর তোমাদেরকে কি কি করতে হবে অ্যাসাইনমেন্ট এটা আমি বলে দেবো, যখন লাস্ট ক্লাস শেষ করবো তখন ওটা করে আমাকে সাবমিট দিবা।
আগে সিলেবাসটা শেষ করি ইনশাআল্লাহ। আর তোমরা একটু কষ্ট করে তোমাদের আইডিটা এখানে একটু দিয়ে দাও। আজ পর্যন্ত তাহলে এখানে শেষ করতেছি। স্যার ওই সেগমেন্ট 1 থেকে স্যার কম্পাইলার পেজ 6টা পেজ থেকে তো স্যার মনে হয় 6 নাম্বার আসবে, আর বাকি 4 নাম্বার গুলো থিওরি স্যার আপনার স্লাইডে যা আছে তা করলে হয়ে যাবে স্যার। বুঝি নাই কি বলছো আপনি। মানে স্যার কম্পাইলার পেজ থেকে তো 6 নাম্বার আসবে সেগমেন্ট 1 থেকে বলছিলেন। না না হয় না হয় না। তুমি কালকে তোমাদের ক্লাস যা দেখাইছি ওখান থেকে তোমার 10 নম্বর আসবে। দাঁড়াও, দেখি চ্যাপ্টার 1টা দেখি। এখান থেকে এই সেকশনটা থেকে 10 নম্বর কোশ্চেন আসবে। এখন তার মধ্যে তোদের একটা উদাহরণ হিসেবে দিছিলাম, এটা একটু কঠিন টাইপের কোশ্চেন বা যে কোশ্চেন তাই এটা উদাহরণ হিসেবে দেখাইছি, এটা 6 নম্বর। খালি এটাই আসবে ভাবিও না, বা এটাই আসবে ভাবিও না, এটা অন্যরকম আসতে পারে। ঠিক আছে, আসলে একটা কোশ্চেন এরকম আসতে পারে যে টাইপগুলো কি কি কোম্পানির, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি এটা মাথায় রেখো যে ফেজ গুলো আলোচনা করো। এখানে যে ফেজ গুলো আছে এই ফেজ গুলো আলোচনা করো। হুম, অথবা এটাও আসতে পারে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড গুলো একটা আলোচনা করো, কোনটা ফ্রন্ট এন্ড বলা হয় কোনটা ব্যাক এন্ড বলা হয় কম্পাইলারের। এটা হচ্ছে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, এজন্য এটা দেখা গেছে। দেখো আমি তো প্রিভিয়াস সেকশন সলভ করবা, ওখানে দেখবে ডেফিনিশন টাইপের অনেক প্রবলেম আসছে না, Yes, sir. কি বুঝো ওটা কি বুঝো, ওগুলো আসবে কিন্তু পরীক্ষায়, ওগুলো আবার স্কিপ করিও না। আমি ওগুলো কেন দেখাচ্ছি না, ওগুলো ডেফিনিশন, ওটা আমি কি দেখাবো তোমাকে, তুমি পড়লেই পারতেছো, অথবা একটু গুগল করলে অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই পারতেছো, তাই না? তো আমি তো ওটার জন্য আমি তোমাকে কোনো দেখাবো না, একটু অ্যানালিটিক্যাল, যেটা তোমার বুঝতে হতে সমস্যা হতে পারে বা তোমার কোশ্চেন থাকতে পারে, এই জন্য আমি দেখাচ্ছি যে এখানে তোমার এই ম্যাথগুলো কত তোমার ডিফিকাল্ট ফেস করতে পারো, এই জন্য দেখাইলাম। এবং এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, যেমন তুমি এখানে কতগুলো কোশ্চেন করলা, কিন্তু ডেফিনিশন কোনো কোশ্চেন থাকবে না, এগুলো শুধু তুমি নর্মালি সলভ করতে পারতেছো। আচ্ছা, এটা একটা গেল, সবাই সবাই আইডি দাও। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। আমার হচ্ছে ইয়ারা দিল, এটা তোমরা পাইছো কিনা জানি না। এবং কারণ সেদিন লাস্ট ক্লাসে বলছিল অনেকে যে রিসার্চে কাজ করতে চাও, তো তারা চাইলেই কনফারেন্সে জয়েন করতে পারো না।